কি অবস্থা তোমাদের সবার? কথা শুনতে পাচ্ছ তোমরা? ওকে। নাসিম, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি ক্লাস করো না, ঠিক আছে? ক্লাস করাইতে ঢুকছি, ঢুকার সাথে সাথে তোমার এই কমেন্টটা পড়ে আমার একদম মানে মানে ক্লাস করানোর যে ইচ্ছাটাই চলে গেল। যে এত পণ্ডিত, এই, আজকে কি এই সাইকেলের ক্লাস ছিল? পণ্ডিত, আজকে কি সাইকেলের ক্লাস ছিল? হ্যাঁ, আজকে ক্লাস সাইকেলের ক্লাস ছিল না। অলরেডি আজকে এই সাইকেলের ক্লাস হয় হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবারে। আজকে রবিবার, আজকে সাইকেল টু এর কোনো ক্লাস ছিল না। ওদিকে সাইকেল থ্রি অলরেডি ছুটি দিয়ে দিছি। আজকে এক্সট্রা ক্লাস নিতেছি, ঠিক আছে? আর তিনটায় নেওয়া যেত না, তিনটা আজকে ক্লাস নিব আমি টানা 2 ঘন্টার বেশি। তিনটার সময় আজকে এই রোজা রমজানের মাসে দুপুরবেলা যখন তোমাদের ক্লাসে 1-1.5 ঘন্টা যেত তখন তোমরা এই কান্নাকাটি শুরু করে দিতা। তোমার ভালো না লাগলে তুমি ক্লাস করো না, ঠিক আছে? তোমার ভালো লাগলে তুমি ক্লাস করো না, তোমার সামনে আমার কোনো ক্লাস সাইকেলে ভর্তি হওয়ার দরকার নেই। তোমার আমি এখন ক্লাসের টাইম নিয়ে জবাব দিয়ে করতে পারবো না। আজকে ক্লাস নিব, কালকেও নিব, কালকেও নিব। আমি তো ঈদের বন্ধ, তোমাদের বলছিলাম যে আমি 20 রোজা থেকে ঈদের বন্ধ দিব, ঠিক আছে? আমি বলছিলাম যে 20 রোজা থেকে তোমাদের যে বিয়ের ছুটি ছুটি দিয়ে দিব, ঠিক আছে? তারপরে 20 রোজার জায়গায় 20 রোজা চলে গেছে মানে গতকালকে। আমি আজকে ক্লাস নিতেছি, কালকে নিব, তারপরের দিনও নিব। নিয়ে কেন নিব? কারণ তোমাদের রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা শেষ করতে হবে। তা আমার তো মানে প্রয়োজন নাই যে তোমাদের মানে টানা ক্লাস নেওয়ার। আর এই যে এই টাইমে, রোজার টাইমে কোন জায়গায় বলো তো টাইমটা ঠিক মতো মেনটেন হয়েছে? আমার বিকাল 3টার সময় ক্লাস দিচ্ছে, যখন বিকাল 3টার সময় দেখি তখন কোনো জায়গায় না কোনো জায়গায় এক্সট্রা ক্লাস চলতেছে। হয় ম্যাথ এক্সট্রা ক্লাস চলে, নাহলে কেমিস্ট্রি এক্সট্রা ক্লাস চলে। তাহলে আমি যদি আজকে তোমাদের করতে এত সমস্যা কি? তুমি পরে করো, তুমি রেকর্ড করো। হ্যাঁ, তুমি রেকর্ড করো। আমি তো তোমার সবসময় তোমার কমেন্টগুলো খেয়াল করে যে নাসিম, তুমি সবসময় এরকম এরকম প্রবলেমেটিক কমেন্ট করো, সবসময় তুমি প্রবলেমেটিক কমেন্ট করো। কেন? কি সমস্যা তোমার? এতই যখন তোমার প্রবলেম, অনলাইনে অনেকেই বায়োলজি পড়ো, তাদের কাছে তুমি বায়োলজি পড়ো। টাইম নিয়ে তো প্রবলেম হচ্ছে তুমি ইয়েতে রেকর্ড ক্লাস করো। আমার ক্লাস করার তোমার দরকার নেই। হ্যাঁ, শুধু আমার উপরে রাখতে এখনো তুমি বেয়াদবের মতো তর্ক করতেছো। আপনি শুধু আমার উপরে রাখ দেখেন, তোমার কথা বলার ধৈর্য তো ঠিক না। হ্যাঁ, এখনো তুমি বেয়াদবের মতো কথাবার্তা বলতেছো। অনলাইনে তোমরা স্টুডেন্টরা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, এবং এর পিছনে কিছু কিছু শ্রেণীর টিচার এই পিছনে দায়ী, তোমাদেরকে বেয়াদব বানাই দিচ্ছে। আমরা আমাদের সময় কোনোদিন কোনো টিচারের মুখের উপর কোনোদিন কথা বলা সাহস পেতাম না। আমরা আমাদের আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমরা কোনো টিচারের মুখের উপর কোনো কথা বলা কোনোদিন কথা বলা সাহস পেতাম না। আমরা কেমিস্ট্রি টিচারের কাছে পড়তাম, উনি উনার কোচিংয়ের সামনে আমাদের টানা 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট দাঁড়িয়ে থাকা লাগতো। তারপর উনারা আসতো, উনি আসতো, উনি আসে তারপর ক্লাস হতো। উনি 15 মিনিট কি 20 মিনিট পড়তো। উনি ওই 15 মিনিট 20 মিনিট ক্লাস করার জন্য আমরা আধা ঘন্টা 40 মিনিট দাঁড়ায় থাকতাম। ওনার 15-20 মিনিট ক্লাস করার জন্য, কারণ ওনার ক্লাস অনেক ভালো হতো। তা আমরা তো তোমাদের সাথে এই কাজ করতেছি না, আমরা তো তোমাদেরকে আগেই জানাই দিতেছি। আর আমি এখানে একজন টিচার মিলে সবগুলো ক্লাস নিচ্ছি। সুবিধা অসুবিধা সবারই থাকতে পারে। আজকে আমি প্ল্যান করে রাখছিলাম টানা 2 ঘন্টার বেশি তোমাদেরকে পড়াবো। তা তুমি বলো, রাত বিকাল 3টার সময় যদি ক্লাস নিতাম তাহলে 3টা, 4টা, 5টা ক্লাস শেষ করতে করতে 5টা 10, 5টা 15 বেজে যেত। মাঝখানে নামাজ থাকতো। তো লম্বা টাইম তোমাদেরকে পড়াবো বলে আজকে টাইমটা পিছিয়ে এখানে দিলাম, যে তোমাদের লম্বা টাইম পড়াতে হবে। তারপর তোমার মানে কোনো কমপ্লেনে তোমাদের কোনো শেষ নেই। এত কমপ্লেন নিয়ে তোমরা থাকো কেমনে? অ্যাডজাস্ট করার যদি তোমাদের ক্যাপাবিলিটি নাই থাকে, তো তুমি ভর্তি হইও না আমার এখানে। জোর করে তো তোমাকে আনতেছি না আমি। অ্যাডজাস্ট করার যদি capability না থাকে, ঠিক আছে, অ্যাডজাস্ট করো। তা নাহলে অনেক বেটার, অনেক বেটার বেটার ব্যবস্থা অনলাইনে আছে, অনেক আছে। অনলাইনে আছে, অফলাইনে আছে, তুমি সেখানে দেখো যেখানে তোমার জন্য বেটার হয়। উল্টাপাল্টা যে আজকে আমি অনেক সুন্দর করে পড়াবো, অনেক দাউন দাউন কিছু পড়াবো, আগে থেকে একদম পুরা সব কিছু প্রিপেয়ার করে এনে দেখো, বাইজুসের, তারপরে হচ্ছে উইকিপিডিয়ার, তারপরে এইগুলো এইগুলো অনেক কিছু বের করে নিয়ে আজকে আমি বসেছিলাম তোমাদেরকে সুন্দর করে আজকে কিছু কি করে দিব, দেখাই দিব। সুন্দর করে আজকে সব কিছু পড়াবো, এই ভেবে আজকে আমি সব কিছু বের করে রাখছিলাম। তার মধ্যে তুমি ঢুকতেই এমন একটা কমেন্ট করলাম, মেজাজটা গরম হয়ে গেছে তোমার কমেন্ট দেখে।
না, মাফ করে দেওয়ার কোনো, এটা মাফ করে দেওয়ার মতো কোনো কথা না এটা। আমি মুখ দিয়ে বললাম আমি মাফ করে দিছি, কিন্তু এই যে তোমরা যে এত কমপ্লেন করো, এই কমপ্লেন করে আলটিমেটলি কি হয়? আলটিমেটলি আমি তো কালকে যখন সাইকেল 3 শেষ করে দিলাম, বলতে সাইকেল 3 টিস্যু চ্যাপ্টার পড়াইতে বললাম, সাইকেল 3 পরবর্তী ক্লাস নতুন চ্যাপ্টার শুরু হয়ে যাবে উদ্ভিদ সাহিত্য থেকে, সেটা ঈদের পরে। কেন? এর পেছনে প্রথমত কারণ হচ্ছে, এখন যদি আমি উদ্ভিদ সাহিত্য শুরু করি, উদ্ভিদ সাহিত্য তো মোটামুটি 8টা কি 10টা ক্লাস লাগবে, এখন শুরু করলে তুমি ঈদ পর্যন্ত ভুলে যাবে, ঈদের বন্ধে লাভ হবে না, আবার নতুন করে শুরু করতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা অনেক বেশি আগায় গেছি, বিশেষ করে উদ্ভিদ বিজ্ঞানে অনেক বেশি আগায় গেছি, যেন প্রাণী বিজ্ঞানটা এখন শেষ করা বেশি গুরুত্বপূর্ণ। উদ্ভিদ বিজ্ঞানে অনেক বেশি আগায় গেছি, ঠিক আছে? তো এই জন্য উদ্ভিদ বিজ্ঞানটা পজ দিছি। তো পজ দিয়ে আজকে বলতে পারতাম রবিবার তো শিডিউলে কোনো ক্লাস পড়ে না, ক্লাস নাই, বলতেই পারতাম। তো আজকে শিডিউলের ক্লাস না থাকা, ব্যাক শিডিউলে এক্সট্রা ক্লাস নিতে আসলাম। তারপর তোমাদের কমেন্ট, এই সময় কেন নিতেছেন, বিকেল 3টায় দিলে ভালো হতো, এই এত 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 এত, হ্যাঁ ওয়াই? আমি ভাবছিলাম আজকে তোমাদের 2 ঘন্টা ক্লাস নিলাম, আজকে আমি জাস্ট হাতে গুনে গুনে 11টা পর্যন্ত তোমাদের কাছে পড়াবো। তোমরা কিছু কিছু মানুষ, তোমরা ভালো ভালো জিনিস তোমরা আসলে ডিজার্ভ করো না, সবাই না, তোমরা কিছু কিছু মানুষ ভালো জিনিস ডিজার্ভ করো না। আমি আজকে এত কিছু বের করে রেখে আজকে ভাবছিলাম দেখাবো, আচ্ছা দারুণ কিছু অ্যানিমেশন দেখাবো, দারুণ কিছু 3Dতে কিছু কন্টেন্ট দেখাবো, সব জিনিস একদম তুমি একমাত্র স্টুডেন্ট নষ্ট করে দিলা। তোমাদের মধ্যে কিছু কিছু আছে, তাদের কাজই হচ্ছে এগুলা করা এবং বাইরে ছড়ানো যে ভাই হচ্ছে এরকম, ভাই হচ্ছে এরকম, ভাই হচ্ছে এরকম। এমডি ইনান, তোমার কমেন্টটা আমি পড়ছিলাম, আজকে আমি সাইকেল 3 ইয়েতেও পড়ছিলাম, তুমি খুব ভালো রেজাল্ট করছো, কংগ্রেচুলেশনস টু ইউ, ইউ ডিজার্ভ দ্যাট। হ্যাঁ, ইনশাল্লাহ এই রেজাল্টটা তোমার বোর্ড পরীক্ষাতেও করতে হবে, তোমাদের সবারই বোর্ড পরীক্ষাতেও করতে হবে, ঠিক আছে? আমার পক্ষ থেকে তোমার জন্য অভিনন্দন, ঠিক আছে? ঠিক আছে নাসিম, ওকে ফাইন। আর যখন কোনো প্রবলেম বলতে হয়, কোনো কমপ্লেন করতে হয়, সেটা তুমি ইনবক্সে করো আমাকে। হ্যাঁ, আই নো যে ইনবক্সে পাওয়াটা একটু ডিফিকাল্ট, তুমি রাব্বি ভাইকে জানাও, তুমি হচ্ছে তোমাদের কন্ট্রিবিউটরকে জানাবে। ক্লাসের শুরুতে একটা ক্লাস আমি যখন শুরু করতে গেছি, তখন যখন তুমি এরকম কোনো কমেন্ট করছো, কমেন্টটা দেখা মাত্রই কিন্তু কী হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে, ঠিক আছে? আমি শালা চাইলাম ভালো যাদের জন্য, যাদের জন্য চুরি করলাম শালা সেই বলে চোর, ঠিক আছে? এরকম একটা অবস্থা হয়ে যায়, ঠিক আছে? যার জন্য চুরি করলাম সেই বলে চোর। হ্যাঁ, আমি আরো ভালো হতো, আজকে আরাম করতাম, ঘুমাইতাম, ঘুমায় আজকে রেস্ট করতাম, যে শেষ চুরি দিয়ে দিছি। সে আমি 20 রোজায় আমার বাড়ি যাওয়ার কথা, সে 20 রোজার জায়গায় আজকে 21 না 22 রোজা হয়ে, 21 রোজা নাকি মনে হয় হয়ে গেল, এখন যাইতেই পারতেছি না, আরো 3 দিন থাকতে হবে আমার, 3-4 দিন ওরা ক্লাস নিতে হবে, তারপরে যাওয়া না যাওয়া পরে। আসো, তাহলে আমরা একটু সময় নিয়ে পড়বো আজকে, দেখি যতক্ষণ ধৈর্য কুলায় ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত ধৈর্য কুলায় ততক্ষণ পর্যন্ত আমরা আজকে পড়বো। চেয়ারটার সাথে নিয়ে নিই, কারণ রেস্ট লাগবে পড়তে পড়তে মাঝখানে। আমরা আজকে যে টপিকটা পড়তে যাচ্ছি, সেই টপিকটার নাম হচ্ছে কার্ডিয়াক সাইকেল, বায়োলজি সাইকেল না, ইটস কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক শব্দটা আসে হৃৎপিণ্ড থেকে, হৃদ, আর সাইকেল শব্দটা আসে চক্র থেকে। কার্ডিয়াক সাইকেলকে আমরা একসাথে বলতে পারি হৃদ চক্র। কার্ডিয়াক সাইকেল মিনস হচ্ছে হৃদ চক্র। কি বলবো এটাকে আমরা? হৃদ চক্র। কার্ডিয়াক সাইকেল মানে হৃদচক্র। তাহলে আমরা এখানে তো দেখাবোই, দেখানোর পাশাপাশি আমরা একটু বোর্ডে কিছু জিনিস লিখি। এটা মনে হয় শেষ পর্যায়ে পেজ, একটা পেজই আছে। তাহলে দেখো কি বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তোমাদের বুঝতে হবে। এবং মানে এই টপিকটার শুরু কোথায় আর শেষ কোথায়, তোমাদের বৈচিত্র্য আছে, এই টপিকটা শুরু কোথায় শেষ কোথায়, এটা এক্সাক্ট বর্ণনা আমরা মানে আমাদের গাজেজ মুসারের বইয়ের মধ্যেও পাইনি, আলম স্যারের বইয়ের মধ্যে সুন্দর করে বর্ণনা পাইনি যে কার্ডিয়াক সাইকেল আমরা কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গাতে শেষ করবো আলোচনাটা, ঠিক আছে? এটার বর্ণনা সুন্দর করে দেওয়া নাই। তো আমরা এখন দেখি, যে চেষ্টা করি এটাকে সুন্দর করে একটা বর্ণনা আমরা বানাইতে পারি কিনা। তো কার্ডিয়াক সাইকেল, হৃদচক্র, সাইকেল, সাইকেল শব্দটা আসে চক্র থেকে। তো কার্ডিয়াক সাইকেলকে বর্ণনা করার জন্য আমরা জানি হার্টের 2 টাইপের প্রকোষ্ঠ থাকে, 2 টাইপের প্রকোষ্ঠ থাকে।
একটা হচ্ছে অলিন্দ উপর দিকে, একটা হচ্ছে নিলয় নিচের দিকে, ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল। তাহলে আমরা যে কোনো একটাকে নিয়ে আলোচনা করবো, আইদার অ্যাট্রিয়াম অথবা ভেন্ট্রিকল। তাহলে অলিন্দ, তাহলে সংখ্যাটা এভাবে হওয়া উচিত, অলিন্দ বা নিলয়ের, তাহলে যে কোনো একটা অলিন্দ হতে পারে, যে কোনো একটা অলিন্দ বা যে কোনো একটা নিলয়, বা এটা এমন হতে পারে যে উপরের দুইটা অলিন্দ নিচের দুইটা নিলয়। অলিন্দ বা নিলয়ের একবার সংকোচন ও একবার প্রসারণে, অলিন্দ বা নিলয়ের একবার সংকোচন এবং একবার প্রসারণে যে সময় লাগে, তাকে বলে আমরা হৃদচক্র। তো এটাকে আমরা এভাবে আলোচনা করতে পারি যে উপর দিকে আমরা থাকি হচ্ছে অ্যাট্রিয়াম, এই যদি আমাদের কোয়াড্রেন্ট হয়, হৃৎপিণ্ড আঁকানোর, হৃৎপিণ্ডের গঠনের কোয়াড্রেন্ট যদি হয়, তাহলে এই পোর্শনটাকে আমরা অ্যাট্রিয়াম দিতে পারি, এই পোর্শনটাকে আমরা ভেন্ট্রিকল দিতে পারি। উপর দিকে অ্যাট্রিয়াম, নিচের দিকে ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে অ্যাট্রিয়া আর নিচে এই দুটো হচ্ছে ভেন্ট্রিকল। আমি যদি আমরা অ্যাট্রিয়া নিয়ে কথা বলি বা যে কোনো কিছু অ্যাট্রিয়া নিয়ে যদি কথা বলি, শুধু অ্যাট্রিয়াম, অনলি অ্যাট্রিয়াম, এই ওয়াট্রিয়াম একবার সিস্টোল হবে, অর্থাৎ সংকোচন হবে, এবং একবার ডায়াস্টোল হবে। একবার সংকোচন হবে এবং একবার প্রসারণ হবে। এর মধ্যবর্তী যে সময়টা, এটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল, অর্থাৎ একটা সিস্টোল একটা ডায়াস্টোলের মধ্যবর্তী সময়। এবং এটাকে ছিল তুমি ভেন্ট্রিকল দিয়ে আলোচনা করতে পারো, যে ভেন্ট্রিকলটা, এই ভেন্ট্রিকলটা একবার সিস্টোল এবং একবার ডায়াস্টোল, এর মাঝখানে যে সময়টা লাগবে। এবং মজার বিষয় হচ্ছে দুইটার সময়ই সেম, 0.8 সেকেন্ড। পরে আসবে এটা। তাহলে আমরা কার্ডিয়াক চক্রকে চারটা ফেজে ভাগ করতে পারি, কি কি? অ্যাট্রিয়াল, সিস্টোল, এটা একটা ফেজ, অ্যাট্রিয়াল, ডায়াস্টোল একটা ফেজ। তাহলে এটাকে আমি একটা কার্ডিয়াক চক্র বলতেছি। অলিন্দের একবার সংকোচন, একবার প্রসারণ, অলিন্দের একবার সংকোচন, একবার প্রসারণ। অন দ্য আদার হ্যান্ড, এখানে আমরা এটাকে একভাবে ব্যাখ্যা করতে পারি, ভেন্ট্রিকল দিয়ে ব্যাখ্যা করতে পারি, ভেন্ট্রিকুলার সিস্টোল, অর্থাৎ ভেন্ট্রিকলটা একবার সংকোচন হবে এবং ভেন্ট্রিকলটা একবার প্রসারণ হবে। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, শুধু ভেন্ট্রিকল সংকোচন হলো, প্রসারণ হলো, এটা একটা কার্ডিয়াক চক্র। এখানে যেটুকু সময় লাগলো, অ্যাট্রিয়াম সংকোচন হলো, প্রসারণ হলো, এটা একটা কার্ডিয়াক চক্র। মজার বিষয় হচ্ছে দুইটার মধ্যে সুন্দর রিদম আছে, দুটার মধ্যে সুন্দর রিদম মেনটেন হয়। কি রিদম মেনটেন হয়? দুটার মধ্যে টাইমের মধ্যে একটা ম্যাচ আছে, দুটার মধ্যে টাইম সমান, দুটোর টাইমটা কি সমান। যেমন টাইমিংটা যদি আমি অ্যাভারেজ টাইমিংটা যদি তোমাদেরকে আমি দেখাই, এখানে যে অ্যাভারেজ যে টাইমিংটা আছে, কোনটা হইতে কতটুকু সময় লাগে, অ্যাভারেজ টাইমিংটা যদি দেখো, তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল হতে সময় লাগে 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড। আর অ্যাট্রিয়াল ডায়াস্টোল হতে সময় লাগে 0.7 সেকেন্ড। কোনো জিনিস ভরতে সময় বেশি লাগে, খালি করতে কিন্তু সময় কম লাগে। তুমি একটা পানির বোতল খালি করো, তোমার অনেক কম সময়, ভাগ করে দিলে খালি হয়ে যাবে। তো পানির বোতল ভরো, তোমার অনেক সময় দেওয়া লাগবে। তেমনি ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় লাগে 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় লাগে 0.5 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকল খালি করতে 0.3 সেকেন্ড সময় লাগে, ভেন্ট্রিকল খালি করতে, আর ভেন্ট্রিকলটাকে রক্ত দিয়ে ভরতে সময় লাগে 0.3 সেকেন্ড। এখন এখানে আরেকটা কাহিনী দেখো, দুইটাই ভেন্ট্রিকুলার সিস্টোল, ওহো সরি, ডায়াস্টোল হবে এটা। আচ্ছা, এখন একটা জিনিস এই দুটো টাইমকে যদি তুমি একসাথে করো, তাহলে 0.8 সেকেন্ড, এই দুটোকে যদি তুমি একসাথে করো, এবং
এই দুটাকে তুমি যদি একসাথে করো তাহলে এটা হবে 0.8 সেকেন্ড। দেখছো? আচ্ছা, এটাকে মিলানোর আরো একটা পন্থা তোমাদেরকে আমি দেখাই। এটা তোমরা কিভাবে মিলাইতে পারো। আমাদের হার্টবিট অ্যাভারেজ আমরা কত ধরি বলো? অ্যাভারেজে একটা ব্যক্তির হার্টবিট কত ধরা হয় বলতে পারবা? অ্যাভারেজ একটা ব্যক্তির হার্টবিট কত ধরা হয়? অ্যাভারেজে একটা ব্যক্তির হার্টবিট ধরা হয় 75। তার মানে মিনিটে 75টা বিট করে, রাইট? মিনিটে 75টা বিট করে। তাহলে আমরা এভাবে বলতে পারি প্রতি 75 বিটে 75 বিটে সময় 60 সেকেন্ড। এখানে তো ডান দিকে আছে কি সেকেন্ড, এই জন্য আমরা সেকেন্ডটাকে ডানে রাখলাম। এখানে আনসারটা কি আছে সেকেন্ড, আমরা কার্ডিয়াক চক্র বের করতে যাচ্ছি। আমরা কি বের করতে যাচ্ছি? কার্ডিয়াক চক্র। তো কার্ডিয়াক চক্র কি আছে সেকেন্ডে, এই জন্য এটাকে আমরা ওইদিকে রাখলাম। সুতরাং প্রতি 1 বিটে সময় লাগে 60/75 সেকেন্ড। এটা যখন আমি করবো এটাও আসবে 0.8 সেকেন্ড। এটাও 0.8 সেকেন্ডে যে থামবে। দেখছো অঙ্ক করতেছি আমরা, সুন্দর অঙ্ক। 0.8 সেকেন্ডটা থাকবে। তাহলে এখানে কথাটা কি লিখছি? প্রতি 1 বিটে, প্রতি 1 বিটে। তাহলে আমরা এই যে প্রতি 1 বিটে 0.8 সেকেন্ড সময় লাগছে, এখানে আমরা যোগ করে দেখছি একবার সিস্টোল ডায়াস্টোল হতে 0.8 সেকেন্ড লাগছে। প্রতি 1 বিটে একবার অ্যাট্রিয়াল একবার সিস্টোল অ্যাট্রিয়াল ডায়াস্টোল হয়, বা প্রতি 1 বিটে একবার ভেন্ট্রিকুলার সিস্টোল একবার ভেন্ট্রিকুলার ডায়াস্টোল হয়। যেটাকে আমরা কার্ডিয়াক চক্র বলতেছি, যেটাকে আমরা কার্ডিয়াক চক্র বলছি, ওটাকে আমরা একটা হার্টের বিট বলতে পারি। অর্থাৎ সংকোচন পোষণ এটা একটা হার্টবিট, সংকোচন পোষণ এটা হার্টবিট, সংকোচন পোষণ এটা হার্টবিট, সংকোচন পোষণ এটা হার্টবিট, এবং এটা করতে অ্যাভারেজে 0.8 সেকেন্ড সময় লাগে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এটাই কার্ডিয়াক চক্র। তো আমরা এটা বলতে পারি হার্টবিট ইজ ইকুয়ালস টু কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়ালস টু 0.8 সেকেন্ড, ইজ ইকুয়ালস টু একবার সিস্টোল একবার ডায়াস্টোল, ইট কুড বি অ্যাট্রিয়া অর ইট কুড বি ভেন্ট্রিকল। অর্থাৎ কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়াল টু অ্যাট্রিয়া অর ভেন্ট্রিকুলার সিস্টোল এন্ড ডায়াস্টোল এ সিঙ্গেল বিট ইজ ইকুয়াল টু 0.8 সেকেন্ড। আমরা কি বলতে পারি কিনা বলো? বলো, এতগুলো কথা এখানে আমরা আসতে পারি কিনা? তাহলে আমরা এখানে একটা সামারিতে আসতে পারি এইভাবে, সামারিতে আসতে পারি এইভাবে, কার্ডিয়াক সাইকেল ইজ ইকুয়ালস টু অ্যাট্রিয়াল or ventricular systole plus diastole is equal to 0.8 second is equal to single beat. Done? তো এটা অনেকভাবে হইতে পারে, এটা অনেকভাবে হিসাবটা হইতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, সাউন্ডের ব্যাপারটা একটু দেখো তো। আজকে সাউন্ডের প্রবলেমটা আজকে সাউন্ডের প্রবলেমটা একটু দেখো, চ্যাট 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 শব্দটা। ওকে, তাহলে আমরা অনেকগুলো জিনিস জানলাম, কার্ডিয়াক সাইকেল নিয়ে বেশ কিছু জিনিস আমরা জানলাম যে কীভাবে হিসাবগুলো করতে হয়। তো এখন আমরা এগুলো দেখো, আমরা এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা এখনো পর্যন্ত কোনো বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া নাই, আমি পাইনি, আমি এখনো পাইনি এই জিনিসটা কোনো বইয়ের মধ্যে সুন্দর করে সিরিয়াল দেওয়া, যে কোনটার পর কোনটা হয়। এই যে এই ঘটনাগুলো কোনটার পর কোনটা হয়, তোমাদের বইয়ের মধ্যে সিরিয়ালি দেওয়া নেই। তো এই সিরিয়ালটা আজকে আমি তোমাদের দেখাবো যেটা বেস্ট হয়। একটা মিনিট, এই সিরিয়ালটা তোমরা এখন খেয়াল করবা, যে সিরিয়াল অনুযায়ী পুরোপুরি এটা হবে। দেখো 1 নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার দেওয়া আছে, দেখো দ্য অ্যাট্রিয়া, ভালো করে খেয়াল করো প্রত্যেকটা লাইন, এটা বেস্ট, অনেকগুলা ঘাটলাম। এই দেখো এই যে একটা আছে, এই যে একটা, আরে বাইজুসের ওয়েবসাইট, সমস্যা নেই, এই যে একটা, তারপরে এই যে একটা, এই যে একটা, সবগুলো মোটামুটি আমাকে এই সেম মেকানিজমটা ফলো করতে দিচ্ছে। তা আমরা চলো এখানে দেখি। তো এখান থেকে শুরু, 1 দ্য অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস, মানে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি, ঠিক আছে? অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকল আর রিল্যাক্সড, এভি ভালভ ওপেন্স, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ মানে যে এই যে ভালভগুলা, এই ভালভ ওপেন, যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভগুলো আছে ওপেন হয়ে গেলে কি, তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার রক্ত যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার কি যাবে, রক্ত যাবে।
অ্যান্ড ব্লাড ফ্লোস ইনটু দ্য ভেন্ট্রিকলস, মানে ভেন্ট্রিকলের ভিতরে ব্লাড ঢুকবে। এই দেখো ভেন্ট্রিকলের ভিতরে ব্লাড ঢুকছে, কারণ এখানে এই বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা ওপেন। আমরা নতুন একটা জিনিস জানলাম, এভি ভাল্ব বলে এটাকে, এট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল্ব, বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে যেটা থাকে। দ্য ভেন্ট্রিকলস ফিলস অ্যাপ্রক্সিমেটলি 70% অফ দেয়ার ভলিউম। খুব ভালো করে খেয়াল করো। এবং তোমাদের আলিম স্যারের বইয়ের মধ্যে দেখলাম নাকি নুরি পারভিন ম্যাডামের বইয়ের মধ্যে দেখলাম, ওইখানে সুন্দর করে এই জিনিসগুলো ব্যাখ্যা করছে। একটা মিনিট দ্বারা আমি এটা ওটা একটু বের করি, যেখান থেকে কিছু মিস না যায়। তোমাদের এই বইয়ের মধ্যে অ্যাট্রিয়াল ডায়াস্টল থেকে শুরু করছে, ঠিক আছে? সব জায়গায় কেন জানি এই ভুলগুলো করে গেছে, যে এখানেও অ্যাট্রিয়াল ডায়াস্টল থেকে করে গেছে। তো আমি তোমাদের মিলাই করার চেষ্টা করতেছি, যাতে করে তোমরা একদম পুরোপুরি কি পারো, মানে পুরাপুরি রিয়েল যে আনসারটা তোমরা পেতে পারো, ঠিক আছে? আমি আমার কাছে নুরি পারভিন ম্যাডামের বই আছে, এই যে এই বইটা, এটা অনেক সুন্দর বই। এই বইয়ের মধ্যেও এই বইয়ের ইনফরমেশনটা বের করে রাখি, যাতে করে তোমাদের সবগুলা ইনফরমেশন তোমাদের দিতে পারি। ওকে, তো এখানেও অ্যাট্রিয়াল ডায়াস্টল দিয়েই শুরু করছে। ওকে, কিন্তু এখানে অনেক সুন্দর ইনফরমেশন আছে, এই সুন্দর ইনফরমেশন আছে। এই ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে কাজে লাগানোর চেষ্টা করবো। আসো আমরা শুরু করি। তাহলে এখানে কি বলছে দেখো, তাহলে সিরিয়াল 1 এখান থেকে স্টার্ট হয়েছে। তাহলে কি হইলো, অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড, মানে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড এখানে গেল, এখান থেকে অক্সিজেনযুক্ত ব্লাড এখানে গেল, এখান থেকে অক্সিজেনযুক্ত ব্লাড এভাবে গেল, যে কী করলো, ভেন্ট্রিকলকে ফিল আপ করা শুরু করলো। তাহলে তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাট্রিয়াল সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল জিনিসটা কিন্তু একসাথে হচ্ছে, বলতে পারি। পরের স্টেপে যাই, দেখো 2 নম্বর, দ্য অ্যাট্রিয়া কন্ট্রাক্ট অ্যান্ড কমপ্লিট ভেন্ট্রিকুলার ফিলিং। তার মানে কি হলো, অ্যাট্রিয়াম দেখো সংকুচিত, দেখো দুটো অ্যাট্রিয়ামের চাহিদা তাকায় দেখো, অ্যাট্রিয়ামের চেহারা দিকে তাকায় দেখো, অ্যাট্রিয়াম পুরোপুরি সংকুচিত, অ্যাট্রিয়াম পুরোপুরি কি সংকুচিত, এবং ভেন্ট্রিকল দুটো পুরোপুরি প্রসারিত, তাহলে বলতে পারি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুইটাই কি হয়েছে এখানে, মানে দুটোই এখানে কার্যকর হয়েছে। অ্যাট্রিয়াম সংকুচিত হয়েছে, ভেন্ট্রিকল প্রসারিত হয়েছে। পরের স্টেপে দেখো কি হয়েছে, 3 নম্বর স্টেপে দেখো কি হয়েছে, contraction of the ventricles causes pressure in the ventricles to increase almost immediately. The AV valve close, the pressure in the ventricle continues to increase. তাহলে বলতেছে এই এভি ভালভ বন্ধ হয়ে গেল, এভি ভালভ বন্ধ, তাহলে রক্ত বের হওয়ার কোনো জায়গা নাই, অর্থাৎ বাইকাসপিড বন্ধ, রক্ত উল্টা দিকে যাওয়ার কোনো রাস্তা নাই, এইটা সংকোচন শুরু হয়েছে। তার মানে কি, ভেন্ট্রিকুলার সিস্টোল হওয়া শুরু করছে, এবং ভিতরে চাপ বেড়ে গেছে, এই দুটোর মধ্যে চাপ অনেক বেড়ে গেছে, কারণ স্বাভাবিক রক্ত যাওয়ার কোনো রাস্তা নাই, সংকোচন হচ্ছে, তাহলে ভিতরে রক্তের চাপ বেড়ে গেছে। পরের স্টেপে এসে কী হয়েছে দেখো, এই জায়গায় দেখো ভেন্ট্রিকুল একদম সংকুচিত, টাইট হয়ে আছে, দেখো ভেন্ট্রিকুলটা একদম টাইট হয়ে আছে। Continued ventricular contraction causes the pressure in the ventricles to exceed the pressure in the pulmonary trunk and the aorta. As the result, the semilunar valve are forced open and blood ejected into the pulmonary trunk and aorta. মানে বলছে যে এটা তো বন্ধ, এই দুটো ভাল্ব তো বন্ধ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব অর্থাৎ ট্রাইকাসপিড আর বাইকাসপিড বন্ধ, ভিতরের প্রেশার এত বেশি বেড়ে গেছে, এই প্রেশার বেড়ে যাওয়ার কারণে এই যে পালমোনারি কপাটিকা আর এই আওয়ার্টিক কপাটিকা খুলে যেতে বাধ্য হয়েছে রক্তকে বাদ দেওয়ার জন্য। ওটা তো ওইদিকে খুলে, রক্ত যেদিকে যাইতে চায় ওইদিকে খুলে। কপাটিকা কোনো, এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকাগুলো কোনো উল্টা দিকে খুলবে না, এটা কখনো উল্টা দিকে খুলবে না, এরা এইদিকে খুলবে। তারপরে এইদিকে অ্যাওয়ার্টিক কপাটিকা এইদিকে খুলবে, মহাধমনী কপাটিকা খুলবে। তো যার কারণে এইখানে এমনভাবে প্রেশার পড়ার কারণে এইদিকে ফুসফুসীয় ধমনির যে কপাটিকাটা আছে এটা খুলে যায়, অর্থাৎ পালমোনারি কপাটিকা খুলে যায়, মহাধমনী আগে যে কপাটিকা আছে ওটাও খুলে যায়, ঠিক আছে? তাহলে কি হলো, ভেন্ট্রিকুলার সিস্টোল হইলো। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টোল শুরু হবে, দ্য ভেন্ট্রিকল রিল্যাক্স, ভেন্ট্রিকল প্রসারিত হয়ে যাবে, অ্যান্ড দ্য সেমিনার ভালভস ক্লোজ, অর্ধচন্দ্রকে থেকে কপাটিকা বন্ধ হয়ে যাবে। দ্য সেকেন্ড হার্ট সাউন্ড, এখানে একটা হার্ট সাউন্ড হবে, ফার্স্ট হার্ট সাউন্ড এখানে হয়েছে আর সেকেন্ড হার্ট সাউন্ড এখানে হয়েছে, যেটা কিনা আমরা শুনি লাপডাপ লাপডাপ লাপডাপ, এটাকে কি বলে, এটাকে বলা হয় হার্ট সাউন্ড, লাপডাপ। এই দেখো এইখানে যখন ভেন্ট্রিকল সংকোচন হয়েছে, তখন কি, যে এগুলো খুলে গেছে, এই যে ভালগুলো খুলে গেছে, এখানে একটা শব্দ হয়েছে লাভ। আর এখানে যখন ভেন্ট্রিকল আবার প্রসারিত হওয়া শুরু করছে, তখন কি হয়েছে, তখন হচ্ছে সেমিনুলার কপাটিকাগুলো বন্ধ হয়ে গেছে। এই সেমিনুলার কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার কারণে আরেকটা শব্দ হয়েছে ডাব, এই হচ্ছে লাভ ডাব।
এই হচ্ছে লাভটা। তো তোমাদের বইয়ের মধ্যে আলোচনা শুরু করছে অ্যাট্রিয়াল ডায়াস্টল থেকে, তারপর বলছে অ্যাট্রিয়াল সিস্টুল, অ্যাট্রিয়াল প্রসারণ করছে, সংকোচন করছে, তারপরে বলছে ভেন্টিকুলার সিস্টুল, ভেন্টিকুলার ডায়াস্টল, তোমাদের বই এসিআল মেনটেন করছে। তারপরে আজিব নুরি পারভিন ম্যাডামের মধ্যে প্রথমে দিচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টুল, তারপর ভেন্টিকুলার সিস্টুল, ভেন্টিকুলার ডায়াস্টল, তোমাদের নুরি পারভিন ম্যাডামের মধ্যে বলছে। তোমাদের আলিম স্যারের বইয়ের মধ্যে বলছে প্রথম অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টুল, ভেন্টিকুলার সিস্টুল, ভেন্টিকুলার ডায়াস্টল। এটা সবগুলো বইয়ের মধ্যে এই ফ্রেন্ডটা ফলো করছে, বাট রিয়েল ঘটনা হচ্ছে এটা। তো তোমার রিয়েল ঘটনাটা জেনে রাখো, তোমাদের জানার দরকার, তোমার জেনে রাখো, পরীক্ষার খাতায় তোমাদের যেটা তোমাদের কলেজের বইয়ে আছে সেভাবে তোমার ফলো করো, কোনো সমস্যা নেই, বাট রিয়েল সিকোয়েন্সটা তোমার মনে রাখো কেমনি কী হচ্ছে, রিয়েল সিকোয়েন্সটা। এবং একটা জিনিস তোমার খেয়াল করছো কিনা জানি না, এখানে কিন্তু পুরোটাই ভেন্ট্রিকল দিয়ে কিন্তু আলোচনাগুলো করছে, পুরো আলোচনা কিন্তু ভেন্ট্রিকল সেন্ট্রিক রাখছে। তো এখন আমি তোমাদেরকে তোমাদের বই অনুযায়ী সুন্দর করে দেখাবো, তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে, তোমাদের বইয়ের মধ্যে যেটা আছে ওটা আমরা সুন্দর করে দেখাবো। ওকে, তো তোমাদের বইয়ের মধ্যে প্রথমে দিছে হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়াল সিস্টল। তুমি কি করবা, অ্যাট্রিয়ামকে খালি করবা। অ্যাট্রিয়াম তোমার ভরলো কখন, আমার কথা হচ্ছে অ্যাট্রিয়াম তোমার ভরলো কখন যেটা তুমি খালি করবা, সরি অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল, তাহলে ঠিক আছে, অ্যাট্রিয়াল ডায়াস্টল দিলে ঠিক আছে, অ্যাট্রিয়াল ডায়াস্টল দিলে ঠিক আছে। মানে তোমাদেরকে আমরা যেটা পড়াই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা হয়ে, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টের ডান দিকে প্রবেশ করে, ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে, ওইদিকে ফুসফুস থেকে রক্ত বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করে, এই জিনিসটা এখানে বুঝাইছে আগে। ঠিক আছে, তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টলের কথা যেহেতু আমরা বলছি, অ্যাট্রিয়াল ডায়াস্টলের কথা যেহেতু বলছি, তাহলে সিনারিগুলো আমরা খেয়াল করি কী কী সিনারি এখানে হতে পারে। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়ালটা অনেক বেশি প্রসারিত অবস্থায় থাকবে, অ্যাট্রিয়ালটা অনেক বেশি প্রসারিত অবস্থায়, আর এটাই অ্যাজ ইউজুয়াল থাকবে, এটার মধ্যে তেমন কিছু থাকবে না, অ্যাজ ইউজুয়াল থাকবে ভেন্ট্রিকলটা। এখানে অ্যাট্রিয়ালটা অনেক বেশি প্রসারিত থাকবে, এটাতে অ্যাজ ইউজুয়াল থাকবে, এত বেশি কিছু এর মধ্যে হবে না। ঠিক আছে, তাহলে এই, তাহলে এখানে দেখেই বুঝতে পারছি ভেন্ট্রিকল, এখানে অ্যাট্রিয়াম দুটো কী হয়েছে, অনেকটা বেশি প্রসারিত অবস্থায় আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টল, তাহলে এই হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এই হচ্ছে নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত ঢুকলো, আর এইদিকে ফুসফুসীয় 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 যে শিরা আছে, এই ফুসফুসীয় শিরা থেকে অক্সিজেনযুক্ত রক্ত ঢুকলো এই দিক থেকেও, এখানে ঢুকলো। তাহলে এখানে এন্টিপথ করে খেয়াল করো, এইখান থেকে একটা এন্টিপথ অক্সিজেনযুক্ত রক্ত ঢুকার, এবং এইখান থেকে একটা এন্টিপথ কার্বন ডাইঅক্সাইড রক্ত ঢুকার, অলসো এইখান থেকে। এবং এইসবের কারণে কিন্তু এই অ্যাট্রিয়াটা কী হইতেছে, ফিল্ড উইথ ব্লাড হচ্ছে। তাহলে এই হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল, এটাকে অ্যাট্রিয়াল ডায়াস্টল, এটাকে আমরা কী বলবো, অ্যাট্রিয়াল ডায়াস্টল, আর অ্যাট্রিয়া দুটো প্রসারিত হচ্ছে, অ্যাট্রিয়া দুটো প্রসারিত হচ্ছে। তো অ্যাট্রিয়াল ডায়াস্টল যখন হচ্ছে, অ্যাট্রিয়াম দুটো যখন প্রসারিত অবস্থায় থাকতেছে, অ্যাট্রিয়াম দুটো যখন প্রসারিত অবস্থায় থাকতে, তখন অন্যান্য কপাটিকা নিয়ে তেমন কোনো কথাবার্তা বলার দরকার নেই। ঠিক আছে, অন্যান্য কপাটিকা নিয়ে কথা বলার দরকার নেই। এখানে মনে রাখতে হবে যে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে, এবং ফুসফুসীয় ধমনী হয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম অ্যাট্রিয়ামে আসে। ঠিক আছে, ফুসফুসের শিরা হয়। ওকে, এই তো এইটুকু সময়কাল কত, এইটুকুর মধ্যে আমার সময়কাল বলছে 0.7 সেকেন্ড। এই পুরো ঘটনা হইতে আমাদের কতটুকু সময় লাগতেছে, এই পুরো ঘটনা হইতে আমাদের 0.7 সেকেন্ড সময় লাগতেছে, সময়কাল 0.7 সেকেন্ড সময় লাগতেছে আমার এখানে। শেষ, চিত্রটা খেয়াল করো, চিত্রটা খেয়াল করো। তো এর পরপরই কী হওয়া উচিত, অ্যাট্রিয়া যখন পুরোপুরি ভরে গেছে, অ্যাট্রিয়া যখন পুরোপুরি ভরে গেছে, পুরোপুরি পুরোপুরি ভরে গেছে অ্যাট্রিয়া, অ্যাট্রিয়াম পুরোপুরি ভরে গেছে, তাহলে বলো এই ঘটনার পরে কি ঘটনা হওয়া উচিত, অ্যাট্রিয়াম যখন পুরোপুরি ভরে যায়, তাহলে অবশ্যই এবার অ্যাট্রিয়ামকে খালি করতে হবে। তো এই অ্যাট্রিয়ামকে খালি করা, যেটাকে অ্যাট্রিয়াল সিস্টল বলে, অ্যাট্রিয়াল সিস্টল যে ঘটনাটা, এই ঘটনাটা অনেক পেঁচানো, এখানে অনেক কিছু ঘটে। কি করে দেখো, অ্যাট্রিয়াম যখন পুরোপুরি ফিল হয়ে যাবে, অ্যাট্রিয়াম যখন পুরোপুরি ফিল হয়ে যাবে, কপাটিকার কোনো কথা কিন্তু আমি এখানে উল্লেখ করি নাই, তো আমরা বলতে পারি কপাটিকাগুলো এখানে শিথিল হয়ে আছে, আমরা বলতে পারি কপাটিকাগুলো এখানে কী হয়ে আছে, শিথিল হয়ে আছে।
এই যে কপাটিকাগুলো সেটা শিথিল অবস্থায় আছে, এদিকে নিয়ে আমি কোনো কথাবার্তার জন্য বলতেছি না, এটাকে শিথিল অবস্থায় রেখে দিলাম। ঠিক আছে, এখানে এখানে একটা এখানে একটা ইয়ে আছে পালমোনারি, এখানে একটা পালমোনারি ধমনী আছে, এদিকে নিয়ে আমি কোনো কথাবার্তা বলি নাই। এখানে একটা মহাধমনী আছে, এদিকে নিয়ে আমি কোনো কথাবার্তা বলি নাই, বলতেছি না, প্রয়োজন নাই এদের নিয়ে কোনো কথাবার্তা বলার। এবারে শিথিল অবস্থায় আছে, এখানে তেমন আমরা এখানে কোনো কিছু হচ্ছে না। পরের ধাপে এসে যখন আমি অ্যাট্রিয়াল সিস্টলে চলে যাচ্ছি, অ্যাট্রিয়াল সিস্টল, তখন কি ঘটনা ঘটবে? তাহলে এটাকে চলো আমরা উপরে উঠে দিই। ভালো করে বোঝার চেষ্টা করো, পরীক্ষা আনসারে এত কিছু লেখা লাগবে না, কিন্তু কনসেপ্ট তো বুঝতে হবে যে কি কি ঘটনা ঘটে। তো অ্যাট্রিয়াল সিস্টল পরের ধাপ, অ্যাট্রিয়াম সিস্টল। তাহলে অ্যাট্রিয়ামটা একদম সিস্টল হয়ে গেছে, এটা বোঝা দিতে হবে। অ্যাট্রিয়ামটা এমন সিস্টল হয়ে গেছে, মানে অ্যাট্রিয়ামের ভিতরে তেমন রক্ত নাই। তাহলে ভাইয়া অ্যাট্রিয়া যখন সিস্টল হয়, অ্যাট্রিয়া যখন সিস্টল হয় তখন কি রক্তগুলো কই যায়? সিস্টল মানে কি? সংকোচন। সিস্টল মানে কি? কি কথা বলে কি ওই ব্যাপারে কোনো সমস্যা? আচ্ছা, তাহলে রক্তগুলো কই যাবে? অ্যাট্রিয়া তুমি সিস্টল করতেছো বলে অ্যাট্রিয়া রক্তগুলো কই যাবে? অবশ্যই ভেন্ট্রিকুলার দিকে যাবে। অবশ্যই রক্ত কোথায় যাবে? ভেন্ট্রিকুলার দিকে যাবে। তো ভেন্ট্রিকুলার দিয়ে যদি যাবে তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টল আমরা বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তা ভেন্ট্রিকুলার ডায়াস্টলকে আবার দুটা ভাগে ভাগ করা হয়, আর্লি এবং লেট। তাহলে প্রথমে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হওয়া শুরু করবে, তাহলে ভেন্ট্রিকুল এখন রক্ত পাওয়া শুরু করবে, ভেন্ট্রিকুল এখন রক্ত পাওয়া শুরু করবে। ভেন্ট্রিকুলটাকে আমি প্রসারিত করে দিলাম, ভেন্ট্রিকুল এখন কি পাচ্ছে? রক্ত পাওয়া শুরু করছে। তেমনি এখানেও সেম, এখানে যে অক্সিজেনযুক্ত রক্তগুলো ছিল সেটা দেওয়া শুরু করবে, সে রক্তগুলোকে দেওয়া শুরু করবে এবং ভেন্ট্রিকুলকে দেওয়া শুরু করবে। কাকে দেওয়া শুরু করবে? ভেন্ট্রিকুলকে দেওয়া শুরু করবে। ভেন্ট্রিকুলকে আমি চরম লেভেলে আমি একটু প্রসারিত করে দিলাম, ভেন্ট্রিকুলকে রক্তগুলো দেওয়া শুরু করবে। ভেন্ট্রিকুলকে দেওয়া শুরু করবে। দেখো এখান থেকে ভেন্ট্রিকুল এখন যথেষ্ট প্রসারিত এবং অ্যাট্রিয়া দুটো সংকুচিত। তো অ্যাট্রিয়া রক্ত পাচ্ছে, দিয়ে দিলা, দিয়ে দিলা, এবং এখান থেকে রক্ত এখন আর পাচ্ছে না, এটাও দিয়ে দিলা। এইখানে যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে কপাটিকার কথাগুলো এখানে বলতে হবে, কপাটিকার কথাগুলো খেয়াল করো ভাইয়া। এখানে কপাটিকা ছিল, এখানে কি কপাটিকা ছিল? টাইকাসপিড কপাটিকা, টাইকাসপিড কপাটিকা। এখানে বুঝাইতে হবে টাইকাসপিড কপাটিকা পুরাদমে অ্যাক্টিভ, বুঝাইতে হবে টাইকাসপিড কপাটিকা পুরাদমে অ্যাক্টিভ, টাইকাসপিড কপাটিকা। এবার এখানে ছিল হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এখানে ছিল হচ্ছে বাইকাসপিড কপাটিকা। বুঝাইতে হবে বাইকাসপিড কপাটিকা পুরাদমে অ্যাক্টিভ ব্লাড নেওয়ার জন্য। তাহলে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা খুলে গেছে এবং এইখান থেকে অ্যাট্রিয়াল সিস্টুলে অ্যাট্রিয়ালের সকল রক্ত ভেন্ট্রিকুলার দিকে গেছে। এইটা আবার দুই ধাপে হয়। কীভাবে হয়? এখানে সময়কাল কত? তাহলে আমরা এখন পড়তেছি অ্যাট্রিয়াল সিস্টল, আমরা পড়তেছি অ্যাট্রিয়াল সিস্টল, অ্যাট্রিয়ালটাকে খালি করতেছি আমরা। এটাকে সময় লাগে 0.1 সেকেন্ড, খুব দ্রুত এটা হয়। তারপরে ইলেকট্রিক শক এখানে অনেক বেশি, অনেক দ্রুত এখানে ঘটনা ঘটে। এটাকে আবার দুটো ফেজে ভাগ করা যায়। 0.1 সেকেন্ডকে যদি আমি ভাগ করি তাহলে আমি বলতে পারি 0.05 প্লাস 0.05 সেকেন্ড বলতে পারি কিনা? বলো বলো। 0.1কে 0.05 0.05 করা যায় কিনা? বলো। করা যায়। 0.5 0.1কে দেখো আজকে অনেক অঙ্ক পড়তেছি আমরা। এই প্রথম 0.05 সেকেন্ড যে টাইমটা, এটাকে বলা হয় ডাইনামিক ফেজ, এটাকে বলা হয় ডাইনামিক ফেজ, ডাইনামিক কন্ট্রাকশন বলে এটাকে, ডাইনামিক কন্ট্রাকশন, খুব দ্রুত হয়। আর এটাকে বলা হয় অ্যাডাইনামিক কন্ট্রাকশন, এটাকে বলা হয় ডাইনামিক, মানে না, অ্যাডাইনামিক কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে সংকোচন। ধারণা করা হয়, ধারণা করা হয় প্রথম 0.05 সেকেন্ড সময়ে, অর্থাৎ অ্যাট্রিয়াটা এমন জোরে সংকোচন হয়, এমন জোরে অ্যাট্রিয়াটা সংকোচন হয় যে প্রথম অর্ধেক সময়ে হার্টের 80 থেকে 90% ব্লাডই ভেন্ট্রিকুলার দিকে চলে যায়। হার্টের 80 থেকে 90% ব্লাড, হার্টের 80 থেকে 90% ব্লাড কোথায় চলে যায়?
এই ভেন্ট্রিকুলে চলে যায়, অর্থাৎ এই অ্যাট্রিয়াম ট্যাগ করে, এত জোরে প্রেশারটা পড়ে। আর তারপরে যে 0.05 সেকেন্ড সময় থাকে, আর বাকি অর্ধেক সময়, বাকি 20% থেকে 10% ব্লাড এখানে ঢোকে, অর্থাৎ চাপটা খুব দ্রুত হয়, খুব দ্রুত চাপটা হয়। তাহলে এই চাপটা কোথা থেকে শুরু হয় বলো তো? এই চাপটা কিন্তু এই হার্টের এখান থেকে শুরু হয়, এই যে এই জায়গাটা একটা নোড আছে, এই জায়গায় একটা নোড আছে। এই নোডটার নাম কি জানো? সাইনো অ্যাট্রিয়াল নোড। এই নোডটার নাম কি? এই নোডটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এই জায়গায় আছে, ডান অ্যাট্রিয়াম এবং ঊর্ধ্বমহাশিরা সংযোগস্থলে। ডান অ্যাট্রিয়াম এবং ঊর্ধ্বমহাশিরা সংযোগস্থলে এই জায়গায় একটা নোড আছে, এটাকে বলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সাইনো অ্যাট্রিয়াল নোড বা SAN। এই নোডটা উদ্দীপনা তৈরি করে, কারেন্ট তৈরি করে। যেই কারেন্টের ঠেলায় হার্টের একটি এরকম জোরে কি হয়ে যায়, কাচুমাচু হয়ে যায়। তোমার যখন কারেন্টের শক দেয় তুমি সংকুচিত হয়ে যাবে, এটা এমন জোরে কারেন্টের শক দেয় যে পুরো অ্যাট্রিয়া সংকুচিত হয়ে এটা ভেন্ট্রিকল পর্যন্ত যায় এবং ভেন্ট্রিকলের চারিদিকে ছড়ায় যায়। অ্যাট্রিওভেন্ট্রিকুলার থেকে এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের পর একটা বান্ডিল তৈরি করে, তারপর এটা চারিদিকে ভেন্ট্রিকুলার চারিদিকে ছড়ায় যায়। অর্থাৎ কারেন্টটা এত পাওয়ারফুল যে এইখান থেকে কারেন্টটা এমন জোরে চাপ দিবে, এই চাপটা এইভাবে এই চারদিকে ছড়ায় যাবে, অর্থাৎ চাপ এইভাবে এই চারিদিকে ছড়ায় যাবে এবং যেখান থেকে কারেন্টটা যাবে সেই জায়গাটা সংকুচিত হবে। তাহলে খেয়াল করো, কারেন্ট যদি এখান থেকে তৈরি হয়, ইলেকট্রিসিটি যদি এখান থেকে তৈরি হয়, যেটাকে মেডিকেলের ভাষায় বলে অ্যাকশন পটেনশিয়াল, উদ্দীপনা বা সংকোচন। এই সংকোচন উদ্দীপনা যদি এখান থেকে শুরু হয়, সেটা যদি এইভাবে ছড়ায়, তাহলে তোমরা বলো তো আগে কোন ঘটনাটা ঘটে? অ্যাট্রিয়াল সিস্টোল না ভেন্টি অ্যাট্রিয়াল সিস্টোল না অ্যাট্রিয়াল ডায়াস্টোল, কোন ঘটনাটা সবার আগে ঘটে বলো? নোড মানে কিছু টিস্যু, একটা জায়গা, নোড কিছু টিস্যু, এটা উদ্দীপনা তৈরি করতে পারে, কারেন্ট তৈরি করতে পারে। হার্ট নিজে উদ্দীপনা নিজে তৈরি করতে পারে। তুমি যে হার্টকে কেটে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লবণ পানির মধ্যে রেখে দাও, হার্ট নিজের বিট নিজে হতে দেবে, নিজের বিট করবে, নিজের কী করবে, বিট করবে। তাহলে এইখান থেকে যদি কারেন্টটা তৈরি হয়, তারপরে যদি অ্যাট্রিয়াল সংকোচন হয়ে ভেন্ট্রিকল প্রসারিত হয়, তাহলে কি আগে অ্যাট্রিয়া ডায়াস্টল হয়েছে, কি আগে এটা সংকুচিত হয়েছে তারপরে অ্যাট্রিয়াকে ডায়াস্টল হওয়ার জন্য জায়গা দিছে? আগে কি অ্যাট্রিয়া ভরছে, নাকি আগে অ্যাট্রিয়া খালি করে সে তাকে ভরার জায়গা দিছে? কোনটা? আগে অ্যাট্রিয়া নিজেকে খালি করছে, খালি করে তারপর সে ভেন্ট্রিকলকে মানে তার নিজেকে আবার ভরার জায়গা দিছে, এটা আগে ঘটছে। তা আমরা আলোচনাটা অ্যাট্রিয়াল সিস্টোল থেকে করতে পারতাম, কিন্তু ভাইয়া অ্যাট্রিয়াল সিস্টোলকে দিয়ে আলোচনা করার থেকে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলকে দিয়ে আলোচনা করা ওটা বেশি ভালো না বলতো? ভেন্ট্রিকুলার ডায়াস্টোলকে দিয়ে আলোচনাটা কিন্তু বেশি ভালো, কারণ এই কাজটা তোমাদের বইয়ের মধ্যে করছে, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এই কাজটাই করছে। বইয়ের মধ্যে না, মানে আমি একটু যেই তোমাদের ভিডিওগুলো দেখাইলাম, মানে ছবিগুলো দেখাইলাম, ওখানে কিন্তু এই কাজটাই সবার আগে করছে। ঠিক আছে, যে অ্যাট্রিয়াল সিস্টোলটা হইতে 0.1 সেকেন্ড সময় লাগে, দ্যাটস ফাইন। কিন্তু অ্যাট্রিয়াল সিস্টোলতে অ্যাডাইনামিক ডাইনামিক অনেকগুলো ফেজ আছে। অ্যাট্রিয়া পুরোপুরি খালি হওয়ার আগে ভেন্ট্রিকলটা ভরা শুরু করে, কারণ এটা ছাড়তেছে, এটা ভরতেছে। অ্যাট্রিয়া পুরোপুরি কি হয় নাই, খালি হয় নাই, এই জন্য ভেন্ট্রিকুলার ডায়াস্টোল দিয়ে আলোচনাটা শুরু করে। এই জন্য তা আমরা বলতে পারি, দুটোই বলতে পারি যে অ্যাট্রিয়াল সিস্টোল দিয়ে সব কিছু শুরু হয়েছে, এটাও আমরা বলতে পারি। অ্যাট্রিয়াল সিস্টোলকে তো ভেন্ট্রিকুলার ডায়াস্টোলও বলা যায়, তাই কিনা বলো? অ্যাট্রিয়াল সিস্টোলটাকে তো ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বলা যায়। অ্যাট্রিয়া খালি হইলে ভেন্ট্রিকল ভরবে, কমন সেন্স এটা, তাই না? অ্যাট্রিয়া যদি খালি হয়, কেউ খালি হলে কাউকে তো নিতে হবে, সেটা কে নিবে? ভেন্ট্রিকল নিবে। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টোল আর অ্যাট্রিয়াল সিস্টোল আর ভেন্ট্রিকল ডায়াস্টোল দুটো একসাথে হইতেছে ঘটনাটা, আগে পিছে। অ্যাট্রিয়াল সিস্টোল হওয়ার সাথে ভেন্ট্রিকল ডায়াস্টোল হচ্ছে। যেহেতু উদ্দীপনাটা এই দিক থেকে এই পর্যন্ত যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অ্যাট্রিয়াল সিস্টোল থেকেই শুরু হয়েছে, এখান থেকেই শুরু হয়েছে ঘটনাটা, তারপরে ভেন্ট্রিকল ডায়াস্টোল পর্যন্ত গেছে। দুটা আগে পরে হয়ে গেছে, কিন্তু বুঝার সুবিধার্থে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল থেকে আমরা কিন্তু হিসাবটা করি। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল থেকে হিসাব করলে অনেক কিছু ইজি হয়ে যায়, এটা আমার সামনে আগায়। তাহলে ভেন্ট্রিকল অ্যাট্রিয়াল কি হলো, খালি হলো, ভেন্ট্রিকল ডায়াস্টোল হলো, দুটোই কিন্তু ঘটনা ঘটে গেল। অ্যাট্রিয়াল সিস্টোল আর ভেন্ট্রিকল ডায়াস্টোল ঘটনা কিন্তু আমরা দুটোই বলতে পারি একসাথে। ওকে, তো ভেন্ট্রিকল এখন ধরো ডায়াস্টোল হয়ে আছে, এখন ধরো আমরা কি করবো, ভেন্ট্রিকুলার সিস্টোল নিয়ে আলোচনা করবো। অ্যাকর্ডিং টু আওয়ার বুক আমরা ধরে নিছি যে আমাদের ভেন্ট্রিকল কি হয়ে গেছে, অ্যাট্রিয়াম খালি হয়ে গেছে, ভেন্ট্রিকল পুরোপুরি ভরে গেছে। আমরা বইয়ের কথা অনুসারে আমরা ধরে নিলাম এটা, অ্যাট্রিয়াম পুরোপুরি ভরে গেছে, ভেন্ট্রিকল খালি হয়ে গেছে, অ্যাট্রিয়া খালি হয়ে গেছে, ভেন্ট্রিকল পুরোপুরি ভরে গেছে, আমরা বইয়ের কথা অনুসারে ধরে নিলাম এটা। পরের চিত্র, তাহলে আমরা এখানে কথাটা আমরা এইভাবে দেখাই, রক্তের গতিপথ এদিক থেকে এইদিকে আসছে এবং
এখান থেকে এখানে আসে, রক্তের গতিপথটা দেখাই দিলাম। ঠিক আছে, এখানে আমরা দেখাবো এদিক থেকে এদিকে গেছে। ঠিক আছে, দেখাইলাম। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টল, অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তা চলো আমরা এখন ভেন্ট্রিকলকে সংকোচন করি অ্যাকর্ডিং টু ইউর বুক। তো তোমাদের বইয়ে বলছে আগে ভেন্ট্রিকুলার সিস্টল হয়, পরে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয়, এটা আমরা করি। তাহলে এখন আমরা কি করবো, ভেন্ট্রিকলকে সংকোচন করব, ভেন্ট্রিকলকে খালি করাই দিব, কারণ ভেন্ট্রিকলের ভিতরে রক্ত ঢুকে গেছে। তাই আমরা এখন কী করতে পারি, ভেন্ট্রিকল কিন্তু সংকোচন করাইতে পারি। ঠিক আছে, তা আসো তাহলে আমরা ভেন্ট্রিকলকে খালি করাবো। তো ভেন্ট্রিকলকে যখন আমরা খালি করাবো, তখন কিন্তু আমাদের অ্যাট্রিয়া কিন্তু প্রসারিত হবে। আচ্ছা, দুইটাই একসাথে হবে, দেখাই আমরা তোমাদেরকে। ভেন্ট্রিকলকে খালি করার চিত্রটা খুব অমানবিক টাইপের হয়, মানে ভেন্ট্রিকলকে দেখে কষ্ট লাগে, ভেন্ট্রিকলকে দেখলে কষ্ট লাগে, খুবই অমানবিক লাগে ভেন্ট্রিকলকে দেখলে, মানে একদম চুপসায় আছে আমার একটা অবস্থা, চুপসায় গেছে। অ্যাট্রিয়া তার মতো আছে, ভেন্ট্রিকলটা একদম চুপসায় গেছে, ভেন্ট্রিকলের খুবই খারাপ অবস্থা, একদম সংকুচিত হয়ে নিজেকে একদম চ্যাপটাই গেছে। তো এই জায়গাটাকে আমি একটু চ্যাপটাই দিতে পারি, যেরকম চ্যাপটাই গেছে, চ্যাপটাই গেছে ভেন্ট্রিকল। ওকে, অ্যাট্রিয়ামটাকে আমরা এইভাবে দেখাই। ও চ্যাপটাই গেছে ভেন্ট্রিকলটা, মানে ভেন্ট্রিকল যা ছিল সব বের করে দিছে। ঠিক আছে, ভেন্ট্রিকল যা ছিল সবই বের করে দিছে। তাহলে ভেন্ট্রিকল থেকে একটা প্যাথওয়ে আমরা এইভাবে দেখাইতে পারি, এইভাবে দেখাইতে পারি। আর এখান থেকে অ্যাট্রিয়াল থেকে একটা রাস্তা আমরা, এই যে এই ভেন্ট্রিকল থেকে একটা রাস্তা আমরা এইভাবে দেখাইতে পারি। এইভাবে দেখাইতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ভেন্ট্রিকুলার সিস্টম। ভেন্ট্রিকুলার এখানে খালি হয়ে যাচ্ছে, এটা বুঝাবো আমরা কেমনে, এভাবে, আর এখান থেকে এভাবে এটাকে বুঝাবো ভেন্ট্রিকুলার খালি হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টম। ভেন্ট্রিকুলার সিস্টেম, ভেন্ট্রিকুল খালি করা। এখানে সময় লাগে 0.3 সেকেন্ড। এখন আসো এখানে কপাটিকার ঘটনাগুলো দেখি, এই সময় কী কপাটিকার ঘটনাগুলো ঘটে, কপাটিকার কী কী ঘটনাগুলো ঘটে আমরা চলো একটু খেয়াল করি। এই সময় এই যে কপাটিকাটা, এই কপাটিকাটা পুরোপুরি ক্লোজ থাকবে, পুরোপুরি বন্ধ থাকবে এই কপাটিকাটা। অপস, হ্যাঁ, এই যে এই কপাটিকা বলতে কি, এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে কপাটিকা আছে, এভি নোড, এভি কপাটিকাটা এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এবং এদিকে এই কপাটিকাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বাইকাস্পিড ট্রাইকাস্পিড পুরোপুরি বন্ধ থাকবে, যাতে করে রক্ত উল্টো দিকে যেতে না পারে। কিন্তু এইখানে যে দুটো কপাটিকা আছে, সেমিলুনার কপাটিকা, এই সেমিলুনার কপাটিকা এই দুটো ওপেন থাকবে, রক্ত মহাধমনীয় সারা দিয়ে যেতে পারে, এবং রক্ত এই ভেন্ট্রিকল থেকে ফুসফুসের দিকে যেতে পারে। তাহলে এখানে কয়টা কথা মনে রাখবা, তাহলে এখানে কি হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, কি করতেছে, ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকল কি হয়ে যাচ্ছে, ভেন্ট্রিকল খালি হয়ে যাচ্ছে, ভেন্ট্রিকল খালি হয়ে যাচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টল। তো এই ধাপে কপাটিকার কি অবস্থা হচ্ছে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার
ভালভ ক্লোজ হয়ে যায়, এটা ক্লোজ হয়ে যায়, এটা কি হয়ে যায়, এটা ক্লোজ হয়ে যায়, এবং এই যে দুইটা কপাটিকা সেমিলুনার কপাটিকা এই দুটো ওপেন হয়ে যায়, সেমিলুনার কপাটিকা ওপেন হয়ে যায়, সেমি লুনার ভালভ ওপেন হয়ে যায়, সেমিলুনার ভালভ কি থাকে, সেমিলুনার ভালভ ওপেন থাকে, সেমিলুনার ভালভ কি থাকে, ওপেন থাকে। ওকে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা এটা বন্ধ, সেমিলুনার ভালভ এটা কি, ওপেন। ওকে, তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাই না? অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বন্ধ, সেমিলুনার ভালভ কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো এই সেমিলুনার ভালভটা, এই সেমিলুনার ভালভটা ওপেন হওয়ার কারণে, এই যে সেমিলুনার ভালভ যেটা, এই সেমিলুনার ভালভ যে ওপেন হয়ে গেছে, তখন একটা সাউন্ড হয়েছে লাভ। এই সময় একটা হার্ট সাউন্ড হয়, যে হার্ট সাউন্ড হচ্ছে লাভ, LUB, LUB নামের একটা লাভ সাউন্ড হবে, লাভ সাউন্ড, এটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ভেন্টিকুলার সিস্টল পড়তেছি, তাই না? আমরা ভেন্টিকুলার সিস্টল পড়তেছি, ভেন্টিকুলার সিস্টল লাভ, ভেন্টিকুলার সিস্টল তো লাভ, লাভটা হচ্ছে হ্যাঁ একটা হার্ট সাউন্ড হবে, ঠিক আছে, অল ওকে। এবার দেখো ভেন্টিকুলকে আমরা ভরে এটা দেখাবো, কিন্তু সিকোয়েন্স কিন্তু এটা না, ভেন্টিকুল কিন্তু অলরেডি ভরে গেছে, ভেন্টিকুল কিন্তু অলরেডি ভরে গেছে। আমরা দেখবো ভেন্টিকুল কীভাবে কি হয়, এবার ভরে, কিন্তু ভেন্টিকুল অলরেডি ভরে আছে। ওকে, তাহলে এখন ভেন্টিকুলার সিস্টল দেখাবো, তার আগে আমরা এটাকে একটু জায়গা মতো নিই, ছোটও করতে হবে। ওকে, একটা ঘটনা। এবার ভেন্ট্রিকল প্রসারিত অবস্থা, এইটাই এই সেম চিত্র, ভেন্টিকুলার ডায়াস্টোলার যে চিত্রটা, ভেন্টিকুলার ডায়াস্টোলার চিত্র আর অ্যাট্রিয়াল সিস্টোলার চিত্রের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই, মোটামুটি সেম। এই চিত্র আর এই চিত্র সেম, এই চিত্র এখন যেটা আঁকাবো ওটা সেম, ঠিক আছে? তাহলে দেখো আমি কপি করে দিই, মোটামুটি সেম, সেম চিত্র, এখানে যে চিত্র আছে ওই চিত্রটা সেম। কারণ এখন তো ভেন্টিকল প্রসারিত অবস্থায় আছে, খালি কপাটিকার অবস্থাগুলো, তোমাদের কপাটিকার ঘটনাগুলো খালি একটু বুঝে দিতে হবে, কপাটিকার সাথে কী কী করতেছে এটা বুঝে দিলে হবে, কারণ ঘটনা সেম, ঘটনা সেম। এটা বাদ দিয়ে দিই, লিখে দিই ভেন্টিকুলার ডায়াস্টল, লিখে দিই ভেন্টিকুলার ডায়াস্টল, ভেন্টিকুলার ডায়াস্টল, ভেন্টিকুলার ডায়াস্টল, ডায়াস্টল, এখানে সময় লাগে 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড সময় এখানে লাগে, কতক্ষণ সময় লাগে, 0.5 সেকেন্ড সময় লাগে এখানে, 0.5 সেকেন্ড সময় লাগে এখানে। এবং দেখো ভেন্টিকুল এখন পুরোপুরি প্রসারিত রক্ত দ্বারা। কী কী কপাটিকার এখন কী অবস্থা হচ্ছে, এইখানে যে অ্যাট্রিও ভেন্টিকুলার যে মানে সেমিলুনার যে কপাটিকা ছিল, এই সেমিলুনার কপাটিকা এখন বন্ধ থাকবে, তাহলে কোথাও অ্যাড করে দিতে পারো, সেমিলুনার কপাটিকা দুটো বন্ধ, এই যে এখানে যে সেমিলুনার কপাটিকা ছিল, এই সেমিলুনার কপাটিকা বন্ধ, সেমিলুনার কপাটিকা বন্ধ, তাহলে এখানে কী হয়েছে, সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে গেছে। কথা বলতে পারি আমরা সেমি লুনার ভালভ ক্লোজ, সেমিলুনার কপাটিকা ক্লোজ, কারণ এটা ভরতেছে, ভরার জন্য জায়গা দেওয়া লাগবে, চাপ বাড়াইতে হবে, জন্য এই দুটো কপাটিকা বন্ধ থাকবে। এবং এভি ভালভ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এরা ওপেন, ওপেন কেন আছে, ওপেন আছে রক্ত ঢুকতে দেওয়ার জন্য। তো এই যে সেমিলুনার কপাটিকা যে বন্ধ, এই জন্য এখানে একটা সাউন্ড হবে, যে সাউন্ডটা হবে ডাব, ডাব, এটা হচ্ছে আরেকটা হার্ট সাউন্ড, লাভ ডাব, লাভ ডাব, লাভ ডাব, ঠিক আছে? এই হচ্ছে আরেকটা হার্ট সাউন্ড। তো ফার্স্ট যে হার্ট সাউন্ডটা, ঠিক আছে, ফার্স্ট যে হার্ট সাউন্ডটা সেটা হয়েছে কি, সেমিলুনার ভালভ মানে এই যে কোজ হওয়ার কারণে লাভ, এই যে ফার্স্ট যে হার্ট সাউন্ডটা লাভ, এটা হয়েছে কিন্তু সেমিলুনার এই পুরো ভেন্টিকল ক্লোজ হওয়ার কারণে, ভেন্টিকল ক্লোজ হওয়ার জন্য লাভ যে সাউন্ডটা পাইছি, ঠিক আছে? এবং এই সময় কপাটিকার অবস্থান কি হয়েছে, এই সময় আমাদের যে কপাটিকা অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা এই দুটো বন্ধ এবং সেমিলুনার কপাটিকা ওপেন। তাহলে এটা বলা হয়ে থাকে যে কপাটিকা খোলার কেমন একটা সাউন্ড হয়,
বলা হয়ে থাকে যে কপাটিকা খোলার কারণে একটা সাউন্ড হয়, আর এখানে কপাটিকাটা বন্ধ হয়ে গেছে, এখানে বন্ধ কারণে সাউন্ড, লাভ আর ডাব। তাহলে প্রশ্ন আসতে পারে হার্ট সাউন্ড কখন হয়? ভেন্টিকুলার সংকোচন আর ভেন্টিকুলার প্রসারণে। ভেন্টিকুলার সিস্টোলের শব্দ হয় লাভ, আর ভেন্টিকুলার ডায়াস্টোলের শব্দ হয় ডাব। তাহলে আমরা মনে রাখার টেকনিক হচ্ছে হার্ট সাউন্ড শুধুমাত্র ভেন্টিকলে, হার্ট সাউন্ড ইজ ফর ভেন্টিকল, হার্ট সাউন্ড ইজ ফর ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। মনে রাখবো ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টোল হয় তখন হচ্ছে ডাব, ডায়াস্টোল হলে ডাব, আর যখন সিস্টোল হয় তখন লাভ, সিস্টোল হলে লাভ। ঠিক আছে, তো ডায়াস্টোল ডাব, ডায়াস্টোল ডাব, ডায়াস্টোলের বেলায় ডাব, এইভাবে আমরা মনে রাখতে পারি। ভেন্ট্রিকুলার যখন ডায়াস্টোল হয় তখন ডাব, সিস্টোলটা এমনি মনে থাকবে। এই হচ্ছে হার্ট সাউন্ডের ব্যাপার স্যাপার, এবং এই কার্ডিয়াক সাইকেল তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমাদের বইয়ের মধ্যে একটা তীর চিহ্ন ব্যবহার করছে, তোমার যখন পরীক্ষায় আঁকাবো তখন তোমার এরকম তীর চিহ্ন ব্যবহার করবা। তীর চিহ্ন ব্যবহার করবা, হয়ে গেল। এটাই তোমাদের বইয়ের মধ্যে আছে। তো এই কঠিন চিত্র আসলে পরীক্ষা হল এলাকায় কুলাইতে পারবো না, এরকম এটা হাতে বর্ণনা করে দেওয়াই বেটার। ঠিক আছে, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের পরে এটা বর্ণনা করে দিলাম, বাট তোমাদের বই ছিল, আমি তোমাদেরকে পড়াই দিলাম। বুঝতে পারছো কি? এবং তো বুঝছো, এবং কি কি ঘটনা ঘটে এখানে লিখে দেওয়া হয়েছে, এই যে কি কি ঘটনাগুলো ঘটছে এখানে লিখে দেওয়া হয়েছে। আই থিঙ্ক আর তোমাদের প্রবলেম হয় না। অ্যাট্রিয়াল সিস্টোল ডায়াস্টোল সাইনোয়ার্টিয়াল নোট। আচ্ছা, এখানে এটাও অ্যাট্রিয়াল সিস্টোলের মধ্যে লিখে দিই সাইনোয়ার্টিয়াল নোট কার্যকরণতা শুরু করে, এটা কথা লিখে দিই যে অ্যাট্রিয়াল সিস্টোল যখন হচ্ছে তখন আমরা লিখে দিই সাইনো অ্যাট্রিয়াল নোড অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে, অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন করে। সাইনোয়ার্টিয়াল নোড ডাজ অ্যাকশন পটেনশিয়াল জেনারেশন। তাহলে সাইনোয়ার্টিয়াল নোড কি করে? অ্যাকশন পটেনশিয়াল উদ্দীপনা তৈরি করে, যেটা সাইনোয়ার্টিয়াল নোড এখান থেকে অ্যাকশন পটেনশিয়াল বা উদ্দীপনা তৈরি করে এবং উদ্দীপনা ছড়ায় দেয়। উদ্দীপনা কি করে? ছড়ায় দেয়। এই কথা এখানে অ্যাড করে দিলাম। ডান। তাহলে এখন আমরা চলো হৃৎপিণ্ড কিভাবে তার সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণটা সম্পন্ন করে সেটা চলো আমরা একটু আলোচনা করি। ভাইয়া ভেন্ট্রিকুলার সিস্টোলটা আরেকবার একটু বলেন। ঠিক আছে, অবশ্যই। ভেন্ট্রিকুলার সিস্টোল এই যেটা ভেন্ট্রিকুল, এরকম একটা কথা লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে, এরকম একটা কথা লেখা আছে যে অ্যাট্রিয়াম সিস্টোলের পরপরই, অ্যাট্রিয়াম সিস্টোলের পরপরই ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হয়। তোমাদের বইয়ের মধ্যে কথা লেখা আছে অ্যাট্রিয়াম দুটা খালি হওয়ার পরপরই ভেন্ট্রিকল দুটা খালি হওয়া শুরু করে, এরকম একটা কথা তোমাদের লেখা আছে। বা আরেকটা কথা লেখা আছে যে ভেন্ট্রিকুলার সিস্টোল শুরু হওয়ার আগে অ্যাট্রিয়াম সিস্টোল সম্পন্ন হয়। তার মানে কি অ্যাট্রিয়াম খালি হওয়া আর ভেন্ট্রিকল খালি হওয়া একসাথে ঘটে, পর আগে পিছে আর কি, একটু আগে পিছে, হাতেগুলো কয়েক মিলি সেকেন্ডের গ্যাপে হয়। তাহলে অ্যাট্রিয়ামও খালি হবে, ভেন্ট্রিকলও খালি হবে, তাহলে খালি খালি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঘটনাটা। অ্যাট্রিয়াল সিস্টোল ভেন্ট্রিকুলার সিস্টোল খুবই তাড়াতাড়ি হবে, ব্যাক টু ব্যাক, তোমাদের বইয়ে লেখা আছে এবং এটাই হয়। এটা এক মাথায় ধরো যে এই খালি হওয়া তাড়াতাড়ি হয়, তাহলে ভরাট হওয়ার জন্য তো সময় দেওয়া লাগবে, তাই না? এইখানে একটা সায়েন্স যে ভেন্ট্রিকুলার সিস্টোলের শুরুর পূর্বে অ্যাট্রিয়াল সিস্টোল সম্পন্ন হয়। আর এটাকে তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে যে অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই ভেন্ট্রিকল দুটি রক্ত অবস্থায় সংকোচন হয়, মাঝখানে যতটুকু টাইম পায় এটুকু টাইমের মধ্যে ভেন্ট্রিকল ভরে যায়। তো ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন কি হয়, এইখান থেকে এইখান থেকে চাপ ভিতরে বেড়ে যাবে, ভিতরে চাপ বেড়ে যাবে, আর এদিকে যে কপাটিকা দূরে ছিল কপাটিকাও বন্ধ, তাহলে রক্ত অ্যাট্রিয়ামে ফেরত যাওয়ার ওয়ে নাই। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার গেটের মাঝখানে তো কপাটিকা ছিল, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার গেটের মাঝখানে তো কপাটিকা ছিল, এই কপাটিকাটা বন্ধ, এই দুটো কপাটিকা বন্ধ, এই দুটো কপাটিকা যদি বন্ধ তাহলে রক্ত তো উল্টে যেতে পারতেছে না, তাহলে রক্ত যাওয়ার রাস্তা কোথায়? এইখান থেকে যাবে সে ফুসফুসে, আর এখান থেকে যাবে সে সারা দেহে, এবং এদের মাঝখানে যে সেমিলুনার কপাটিকা ওই দুটা খুলে যাবে। তাহলে সেমিলুনার কপাটিকা খুলে যাবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা বন্ধ হয়ে যাবে, ভিতরে চাপ বেড়ে যাবে, লাভ হয়ে একটা সাউন্ড হবে এবং ব্লাড
ফুসফুসে যাবে পরিষ্কার হইতে, অক্সিজেনযুক্ত রক্তগুলো যাবে হচ্ছে সারা দেহে পরিবহন হতে। শেষ। তোমাদের রিয়েল সিকোয়েন্স কি এটাও পড়াই দিছি, তোমাদের বইয়ের সিকোয়েন্স কি এটাও দেখাই দিছি, তো তোমরা এটা আঁকাবা। এখন পারবো? এখন বলো পাবো কিনা। যদি পেরে থাকি, ওকে, যদি পেরে থাকি তাহলে চলো এখন আমরা জাংশনাল টিস্যু নিয়ে আলোচনা করি। আমি কি নিয়ে আলোচনা করব? জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু অফ হার্ট। জাংশনাল টিস্যু অফ হার্ট, এবং পাশাপাশি আরেকটা কথা আমরা লিখে রাখি, সেটা হচ্ছে মায়োজেনিক কন্ট্রোল। মায়োজেনিক কন্ট্রোল অফ হার্ট। আমরা এই শিরোনামও দিতে পারি, আমরা এই শিরোনাম দিতে পারি অটো রিদমিসিটি অফ হার্ট। অটো, RSY, রিদ, আর অটো রিদমেসিটি অফ হার্ট। আমরা এই তিনটা শিরোনাম বলতে পারি। জাংশনাল টিস্যু অফ হার্ট মানে হার্ট কিভাবে, জাংশনাল টিস্যু মানে হার্টের কিছু টিস্যু আছে, কিছু বিশেষত স্পেশালাইজড কিছু টিস্যু আছে। শব্দটাকে এভাবে বলা হয়, হার্ট ইটসেলফ হ্যাজ সাম স্পেশালাইজড টিস্যু। হার্টের নিজের দেহে কিছু স্পেশাল টিস্যু আছে যারা নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে এবং সেই উদ্দীপনাকে ছড়াও দিতে পারে। উদ্দীপনা এই শব্দটার অর্থ হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এই উদ্দীপনা বলতে আমরা বুঝাই দিছি অ্যাকশন পটেনশিয়ালকে, অর্থাৎ কারেন্টকে। এবং মায়োজেনিক কন্ট্রোল অফ হার্ট একই কথা, হার্টকে কেটে, এটা সুস্থ ব্যক্তির হার্টকে কেটে যদি তুমি লবণ পানির, স্যালাইনের লবণ পানির মধ্যে 35°C তাপমাত্রার মধ্যে রেখে দাও, হার্ট অটোমেটিক কিছুক্ষণ বিট করবে, 20 থেকে 30 মিনিট বিট করবে। হার্টকে কেটে মানুষের দেহ থেকে আলাদা করে তুমি যদি রেখে দাও, হার্ট নিজে নিজে বিট করবে। কিভাবে পাচ্ছে সেই বিট করার ক্ষমতা? সে উইদাউট এনি নার্ভ সে নিজে নিজে কীভাবে বিট তৈরি করতে পারতেছে? এই জাংশনাল টিস্যুর কারণে। যে জাংশনাল টিস্যু হার্টের চারিদিকে ঘিরে আছে, হার্টকে ঘিরে রাখছে তার উদ্দীপনা তৈরি করে দেওয়ার জন্য। এবং এভাবে করে একটা মায়োজেনিক কন্ট্রোল, হার্টের মায়োজেনিক শব্দটা মায়োকার্ডিয়াম, হার্টের পেশি নিজের কন্ট্রোল থেকে আসছে। এবং এটাকে অটো রিদমিসিটি বলা হয়, কারণ এটাই অটো মানে স্বয়ংক্রিয়, রিদমিসিটি মানে রিদম। তাহলে হার্ট নিজের রিদম নিজে তৈরি করতেছে, এটাকে বলা অটো রিদমিসিটি অফ হার্ট। হার্ট নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারে, দিস ইজ কল অটো রিদমিসিটি। অটো রিদমিসিটি। এবং এই অটো রিদমিসিটি আসে বলে, বা হার্টের মায়োজেনিক কন্ট্রোল আসে বলে, হার্ট প্রতি মিনিটে 70 থেকে 80 বার, প্রতি মিনিটে কি 70 থেকে 80 বার নিজে উদ্দীপনা নিজে কি করতে পারতেছে? তৈরি করতে পারতেছে বা বিট করতে পারতেছে এই অটো রিদমিসিটির কারণে, 70 থেকে 80 বার। ঠিক আছে? তাহলে হার্ট বিটস 70 to 80 times per minute by this process. এটা হচ্ছে সামারি। হার্ট এই প্রসেসের কারণে নিজে উদ্দীপনা নিজে তৈরি করতে পারতেছে মিনিটে 70 থেকে 80 বার। কিভাবে? তাহলে আমরা জাংশনাল টিস্যুগুলো দেখি। আগে আমরা জাংশনাল টিস্যু দেখি, সেই জাংশনাল টিস্যু কীভাবে মায়োজেনিক কন্ট্রোল করবে সেটা দেখবো, এবং অটো রিদমিসিটি নিয়ে পরে আমরা আলোচনা করবো আস্তে ধীরে। তাহলে উই আর গোয়িং টু নাও ড্র অ্যানাদার হার্ট। আমরা এখন আরেকটা হার্ট আগে দিয়ে দিতেছি। তাহলে এই হার্ট আঁকানোর সময় লেটস টেক এ সিঙ্গেল কালার, একটা সিঙ্গেল কালার আমরা নেই, সিঙ্গেল কালারটা নিয়ে তারপর আমরা হার্টটাকে আঁকাবো।
পিঙ্ক কালারটা নিয়ে নিই আমরা, ঠিক আছে। হার্টের বেস বরাবর এভাবে আটকে রাখলাম আমরা, বেস থেকে এভাবে রাখলাম, রেখে এভাবে দিলাম আমরা, ওকে। এখান থেকে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অ্যাড করবে, সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অ্যাড করবে, এগুলো আসলে প্রয়োজন নেই, তাও আছে তাও দিচ্ছি, বাট প্রয়োজন নেই, ঠিক আছে। এটার মাধ্যমে সে অ্যাওয়াটার কাজ করবে, অ্যাওয়াটার নিচের দিকে নেমে গেছে বেঁকে, ঠিক আছে। অনেক কিছু দেখানো সম্ভব, দিলাম না আর এত কিছু। এখন দেখো এই ভিতরে সব আলোচনা যা হবে এখন এই ভিতরে হবে। তো তুমি এখন এটাকে একটু সেপারেট করে দাও, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দুইটাকে তুমি এখন সেপারেট করে দাও। দিলা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে তুমি সেপারেট করে দিলা এভাবে। এখন দেখো হার্ট কিভাবে তার উদ্দীপনা তৈরি করবে এবং সেটাকে ছড়াই দেবে, সেটা নিয়ে এখন আমাদের মূল আলোচনা। হার্টের ঠিক এই জায়গায় টিস্যুগুলোকে দেখাচ্ছি, ঠিক এই জায়গায়, অর্থাৎ ডান অ্যাট্রিয়ামে, কোথায়? ডান অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম এবং ঊর্ধ্বমহাশিরার সংযোগস্থলে। আবার বলতেছি কথাটা খেয়াল করো, ডান অ্যাট্রিয়াম এবং ঊর্ধ্বমহাশিরার সংযোগস্থলে, একটি স্বয়ংক্রিয় স্নায়ু আছে যেটা কিনা 10 থেকে 15 মিলিমিটার দৈর্ঘ্য, 3 মিলিমিটার চওড়া এবং 1 মিলিমিটার পুরু। তাহলে কথাটা খেয়াল করো, এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এই যেটা আমরা আঁকাইলাম, 10 থেকে 15 মিলিমিটার দৈর্ঘ্য, আগে পিছে 3 মিলিমিটার প্রস্থ, এবং এর যে ডেপথটা, এই ডেপথ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা এভাবে বলতে পারি 10 × 3 × 1 মিলিমিটার পুরুত্ব বিশিষ্ট, এবং পুরুত্ব বিশিষ্ট একটা অঙ্গ, একটা টিস্যু। জাংশনাল টিস্যু কি ব্রেনের নির্দেশ ছাড়াই কাজ করতে পারে? ইয়েস, তার কিছুই দরকার নেই, সে নিজে নিজেই পারে। তাহলে এই হচ্ছে তার গঠন, তার ডেপথ, এটা হচ্ছে তার ডেপথ। এই যে টিস্যুটা, এটার নাম আমরা কি দিছি? সাইনো অ্যাট্রিয়াল নোড বা SAN, এটাকে আমরা নাম দিছি কি? সাইনো অ্যাট্রিয়াল নোড। নোড মানে টিস্যু গুচ্ছকে বুঝাইছে নোড। কোনো যে লিম্ফ নোড পড়ছিলাম মনে হচ্ছে ডলা, গুটি, এটাও গুটির মতো দেখতে, এটা দেখতে কিসের মতো? গুটির মতো, এই জন্য এটাকে নোড দিছি নাম আমরা। অ্যাট্রিয়াল কেন দিচ্ছি? কারণ এটা অ্যাট্রিয়ামে অবস্থান করতে। সাইনো, এটা বলা হয়ে থাকে সাইন কার্ভের মতো, প্রথমে যখন পাইছিল তখন সাইন কার্ভের মতো একটা জিনিস দিয়ে প্রকাশ করার চেষ্টা করছিলেন না, সাইনো অ্যাট্রিয়াল নোড। এটাকে SAN নামেও ডাকা হয়, এর আরেকটা নাম আছে, SAN তো নাম দিলাম আমরা, এর আরেকটা সুন্দর নাম আছে। এই সুন্দর নামটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার। সুন্দর একটা নাম আছে, সুন্দর নাম হচ্ছে ন্যাচারাল পেসমেকার। মেকার মানে তৈরিকারী, আর পেস মানে হচ্ছে উদ্দীপনা, অর্থাৎ হার্টের উদ্দীপনাটা ন্যাচারালভাবে সেই তৈরি করবে। তার নাম হচ্ছে পেসমেকার বা ন্যাচারাল পেসমেকার, এই, ঠিক আছে। এবং তার আবিষ্কারককে মার্টিন ফ্লাক, তিনি এটাকে আবিষ্কার করছেন। তো সে কি করছে? সে এখান থেকে উদ্দীপনটা তৈরি করছে।
তো উদ্দীপনা তৈরি করার পরেও তার একটা ব্রাঞ্চ, কারণ এই তো উদ্দীপনা তৈরি করবে, এই তো কারেন্টটা তৈরি করবে, একে যদি কারেন্টটা ধরো তোমাকে একটা জায়গায় কারেন্টের শক দিলে সেই জায়গাটা সংকুচিত হয়ে যাবে। তো এই যদি উদ্দীপনা তৈরি হয় তাহলে সে সংকুচিত হবে, তাহলে একটা সিস্টেম সে করবে, সে কিন্তু একটা সিস্টেম করবে। তার এখান থেকে একটা উদ্দীপনার একটা অংশ এইদিকে পাঠিয়ে দেওয়া লাগে, তার এখান থেকে উদ্দীপনার একটা অংশ এখানে পাঠিয়ে দেওয়া লাগে। তার এখানে উদ্দীপনার একটা অংশ এদিকে পাঠিয়ে দেওয়া লাগে, যার কারণে দুটো অ্যাট্রিয়া কি হতে পারে, সংকোচন হতে পারে। এর ফলে কি হতে পারে, দুটো অ্যাট্রিয়া সংকোচন হতে পারে। গেল। এবার উদ্দীপনাটাকে সামনের দিকে আনতে হবে। কি হতে হবে, সামনের দিকে আনতে হবে উদ্দীপনাগুলোকে। এই জন্যে আরেকটা নোড আমরা এখানে পাবো, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সংযোগস্থলে। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সংযোগস্থলে এখানে আমরা আরেকটা নোড পাবো। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সংযোগস্থলে তুলনামূলক ছোট একটা নোড পাবো। অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার সংযোগস্থলে আছে বলে এটাকে আমরা নাম দিছি এভি নোড, অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, বা এটাকে এভিএন ডাকা হয়, এটাকে এভিএন ডাকা হয়, এটাকে বলা হয় রিজার্ভ পেসমেকার। এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে রিজার্ভ পেসমেকার। কখনো যদি সাইনোয়েড টেলর উদ্দীপনা তৈরি করতে ব্যর্থ হয় তখন সে কাজ করে, সে কাজটা করে দেওয়ার জন্য, ঠিক আছে। তার নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তো এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড সাইনোয়েড টেলর থেকে উদ্দীপনা তৈরি হবে, সেই উদ্দীপনা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড পর্যন্ত পৌঁছাবে। সেটা কেমনে পৌঁছাবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড পর্যন্ত কেমনে পৌঁছাবে, এই এসএএন থেকে এভিএন পর্যন্ত এরকম তিনটা গতিপথ তৈরি হবে। এসিএন থেকে এভিএন পর্যন্ত এরকম তিনটা কি তৈরি হবে, গতিপথ তৈরি হবে, যার মাধ্যমে উদ্দীপনা এভিএন পর্যন্ত আসবে। সাইনোয়েড টেল নোডের উদ্দীপনা এভিএন পর্যন্ত আসলো। তাহলে রাস্তাগুলো কেমনে তৈরি হচ্ছে দেখো, এই হচ্ছে এসএন সাইনোয়েড টেল নোড, সে তার থেকে একটা ব্রাঞ্চ তৈরি করছে, একটা শাখা সে এই দিকেও পাঠাইছে, এখানেও পাঠাইছে, এইখানে পাইছে সে এভিএন কে, কি পাইছে সে এভিএন কে, একটু কাছাকাছি দিয়ে এভিএন কে, এভিএন এইভাবে করে ব্রাঞ্চ পাইছে। এসিএন এভিএন এভাবে কি হয়েছে, কানেক্ট হয়েছে, এসিএন এভিএন কি হয়েছে, কানেক্ট হয়েছে। হয়েছে, ফ্যান্টাস্টিক। এবার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মধ্যবর্তী জায়গায় আছে, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মধ্যবর্তী জায়গায় আছে, মধ্যবর্তী জায়গায় কি আছে, উদ্দীপনাটা আছে। এখন এই উদ্দীপনাটা এখন আমরা কি করতে হবে, এই উদ্দীপনাটা এখন আমাকে এই ভেন্ট্রিকুলার দিকে নিয়ে আসতে হবে। তো এই জন্য এখন আমরা তৈরি করব বান্ডেল অফ হিস। কি তৈরি করতে হবে, বান্ডেল অফ হিস, ঠিক আছে। এই এভি নোডের পরে কিছু ক্ষুদ্র 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 সূত্রকের মধ্যে তৈরি হবে। এভি নোডের পরে কি হবে, ক্ষুদ্র 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 সূত্রকের মধ্যে তৈরি হবে, এরকম 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 এরকম। এবারে বান্ডিল তৈরি করবে, কি তৈরি করবে, বান্ডিল তৈরি করবে। এটাকে আমরা এভি বান্ডেলও বলি, এবং বান্ডেল অফ হিজও বলি। এটাকে আমরা এভি বান্ডেলও বলি অথবা বান্ডেল অফ হিজও বলি, বান্ডেল অফ হিজ। কেন এরকম নাম, স্যার উইলিয়াম হিজ এর আবিষ্কারক, এটুকুই লাগে। এটা আবিষ্কারককে স্যার উইলিয়াম হিজ, কে এটার আবিষ্কারক, স্যার উইলিয়াম হিজ এর আবিষ্কারক, ঠিক আছে, স্যার উইলিয়াম হিজের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। ঠিক সেখান থেকে তৈরি হবে পারকিনজি তন্তু। এখান থেকে তৈরি হবে কে, পারকিনজি তন্তু। কি তৈরি হবে, পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তু। যে পারকিনজি তন্তু এখন দুটো শাখা হয়ে হার্টের দুই দিকে চলে যাবে, এরকম দুটো শাখা তৈরি করবে, দুটো শাখা হয়ে দুই দিকে চলে যাবে, একটা এইভাবে যাবে, একটা এইভাবে যাবে, দুই দিকে অসংখ্য ব্রাঞ্চ তৈরি করে দুই দিকে কি ছড়াই দিবে, দুই দিকে উদ্দীপনাগুলো ছড়াই দিবে, অসংখ্য ব্রাঞ্চ তৈরি করার মাধ্যমে দুই দিকে উদ্দীপনাগুলো ছড়াই দিবে।
এভাবে ছড়াই দিবে এবং 4 ভেন্ট্রিকল সংকোচন হবে। তো কারেন্ট এখান থেকে এইখানে, এখান থেকে এখানে এভাবে চারদিকে গেছে, যেখান থেকে অ্যাকশন পটেনশিয়াল বা কারেন্টটা গেছে সেই জায়গাটায় সংকুচিত হইতে হইতে আগাইছে, সেই জায়গাটা কি হইতে হইতে আগাইছে, সংকুচিত হইতে হইতে আগাইছে। তাহলে আমরা এভাবে বলতে পারি এই হচ্ছে এবি বান্ডেল, এবি বান্ডেল থেকেই পরবর্তীতে তৈরি হয়েছে কি ছড়া গেছে। তাহলে এই যে এইটাই হচ্ছে জাংশনাল টিস্যু, এই যে এখানে যেটা গাইছে এটাই হচ্ছে জাংশনাল টিস্যু, ঠিক আছে। আর এই যে এটার বিস্তৃতি। তাহলে লাস্টে আমরা আসলাম কি পারকিনজি তন্তু, পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার সর্বশেষ উপাদান। তাহলে এই চারটা বেসিক্যালি এই 4 রকমের কি আছে, 4 রকমের তন্তু আছে যারা এটাকে ছড়াই নিয়ে যায়। তো এখানে একটা কথা আছে দেখো, আমাদের যে সাইনোয়াট্রিয়াল নোড, এই সাইনোয়াট্রিয়াল নোড সে মিনিটে 100 বিট তৈরি করার ক্ষমতা রাখে, 70 থেকে 100। অ্যাট্রিওভেন্ট্রিকুলার রোড সে 50 থেকে 70 বিট তৈরি করতে পারে, বান্ডেল অফ ভিজিবল উল্লেখ নাই। আর পারকিনজি তন্তু সে হচ্ছে 30 থেকে 40 বিট তৈরি করতে পারে। মানে প্রত্যেকেরই নিজের বিট নিজে তৈরি করার ক্ষমতা আছে, কিন্তু অ্যাভারেজে 70 থেকে 80টাই কাউন্ট হয় সেই সাইনোয়াট্রিয়াল নোডের কাউন্ট। তার মানে সাইনোয়াট্রিয়াল নোড সে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে উদ্দীপনা তৈরি করে, জন্য তাকে ন্যাচারাল পেসমেকার বলা হয়। সেই উদ্দীপনাটা সে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে পাঠায়, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল অফ ভিজে পাঠায়, বান্ডেল অফ ভিজ থেকে সে পারকিনজি তন্তুতে পাঠায়, এভাবে এটা ছড়ায়। তো এই ছড়ায় যাওয়ার ফলে হার্ট সুন্দর করে বিট হইতে পারে। এই জন্য অ্যাট্রিয়াল সিস্টেমের পরপরই ভেন্ট্রিকুলার সিস্টেম হইতে পারে, সুন্দর করে হইতে পারে সবগুলা ঘটনা, কোনো কিছুর মাঝখানে কোনো উল্টাপাল্টা হয় না। যখনই কোনো একটা জায়গায় ফেল হয়ে যায়, যখনই কোনো একটা জায়গায় প্রবলেম হয়ে যায়, তখনই ছন্দপতন হয়ে যায়, তখন এটাকে অ্যারিদমিয়া বলা হয়। এই অটো রিদমিসিটি আর থাকে না, রিদম আর থাকে না, তখন রিদম নষ্ট হয়ে যায়, তখন এটাকে বলে অ্যারিদমিয়া। তখন ঘটনাটাকে কি বলা হয়, অ্যারিদমিয়া, রিদমের অভাব, তখন রিদমের অভাব হয়ে যায়, ঠিক আছে। তো এই পুরো জিনিসটাকে ন্যাচারাল পেসমেকার সাইনোয়াট্রিয়াল নোড ঠিকঠাক রাখতেছে। সাইনোয়াট্রিয়াল নোড যখন ফেল হয়ে যায় তখনই আমরা এটাকে হার্ট ফেল বলি, তখন ওইটাকে আমরা হার্ট ফেল বলি। যে বলছিলাম হার্ট যখন নিজেই দুর্বল হয়ে যায়, হার্ট যখন নিজেই দুর্বল হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, হার্ট ফেল। এই হচ্ছে হার্ট ফেলের কাহিনী, হার্ট নিজেই দুর্বল হয়ে যেতেছে, হার্ট নিজের উদ্দীপনা নিজে তৈরি করতে পারতেছে না ঠিক মতো। কেন হয়? অনেক কারণেই হয়, শরীরে রক্তের অভাবে হইতে পারে, ভেজাল খাবার খাইতে খাইতে হার্টের অবস্থা খারাপ হয়ে যেতে পারে, অনেক কারণেই হইতে পারে। তো ন্যাচারাল পেসমেকার যখন ডিফেক্ট হয়ে যায়, সাইনোট্রিয়াল নোড ডিফেক্ট হওয়া মানে কি, তার যতটুকু ইয়ে করার দরকার, তার যতটুকু উদ্দীপনা দরকার ততটুকু উদ্দীপনা সে তৈরি করতে পারতেছে না। ঠিক তখনই মানুষটা মারা যায় না, তার বিট হয়তো বা সে 70 তৈরি করার দরকার, সে 70 তৈরি করতে পারতেছে না, তখন 30 থেকে 40 হবে, এটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড তখন দায়িত্বটা নেবে। সাইনোয়াট্রিয়াল নোড যখন বন্ধ হয়ে যায়, সে যখন উদ্দীপনাটা তৈরি করতে পারে না, তখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এসে দায়িত্ব নেয় হার্টকে টিকায় রাখার জন্য, বিট করার জন্য। তখন এই অংশটা সংকোচন পোষণটা ঠিক মতো হয় না, এই অংশটা হয়, তখন এই যে এরকম অবস্থা হয়ে যায়, এরকম উল্টাপাল্টা অবস্থা হয়ে যায়, উল্টাপাল্টা অবস্থা হয়ে যায়। আমি দেখাতে পারতেছি না, ওই দিকে হাত দিয়ে আসলে উল্টাপাল্টা অবস্থা হয়ে যায় তখন। তো এই অবস্থায় তখন হার্ট কন্ট্রোল হারায় ফেলে, তখন রিজার্ভ পেসমেকার হিসেবে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড দায়িত্ব নেয়। এই জন্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডকে রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত পেসমেকার নামে ডাকা হয়, রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত পেসমেকার ডাকা হয়, সে তখন দায়িত্ব নেয়। কিন্তু ওই মাসে তখন হার্টবিট অনেক কমে যায়, 40 থেকে 50 নেমে যায়। এই অবস্থায় মানুষটা আসলে বেঁচে যায় খুবই কষ্ট, তখন তাকে লাইফ সাপোর্ট রাখতে হবে, সে হার্ট ফেলের পেশেন্ট। খুব তাড়াতাড়ি সার্জারি করতে না পারলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বেশিক্ষণ রাখতে পারবে না ওই মানুষটাকে, সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টা, তার মধ্যে মানুষটা মারা যাবে। তার মধ্যে তাকে সার্জারি করে যদি তুমি পেসমেকার স্থাপন করতে পারো, আর্টিফিশিয়াল পেসমেকার স্থাপন করে তুমি যদি হার্ট ফেলের চিকিৎসা করতে পারো অথবা হার্টবিটকে নর্মাল করে নিয়ে আসতে পারো, তাহলে যদি হয়। এবং একজন প্রশ্ন করছে, তাহলে ভাইয়া পেসমেকার কেন স্থাপন করে, আলাদা কেন পেসমেকার লাগায়? এই যে তোমার পেসমেকার নষ্ট হয়ে গেছে বলেই তো তখন আবার উদ্দীপনাটাকে নিয়ন্ত্রণে আনার জন্য আলাদাভাবে পেসমেকার স্থাপন করা হয় ব্যক্তির শরীরে, ঠিক আছে। আচ্ছা, কিছু বিষয় এখানে আছে। এসএএন থেকে এভিএনে উদ্দীপনা ছড়ানোর একটা ক্যালকুলেশন তোমাদের বইয়ে দেওয়া আছে, এই ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি বুঝাই পারো। এসএএন থেকে এভিএনে উদ্দীপনাটা কিভাবে যায়, এটা তোমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে এটাকে দিছে, আমি তোমাদের বলতেছি। আমরা দেখব অ্যাট্রিয়ালে যখন উদ্দীপনা শুরু হয় তখন তো অ্যাট্রিয়াম সংকোচন, এই উদ্দীপনাটা এভিএনে আসছে, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসছে,
অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড মানেই যে ভেন্ট্রিকল তা না, এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মধ্যবর্তী জায়গা। যখন উদ্দীপনাটা এই দিকে যাওয়া শুরু করবে তখন ভেন্ট্রিকল সংকোচন হবে। মনে রাখবা এখান থেকে একটা কারেন্ট তৈরি হলো, কারেন্ট যেদিক দিয়ে যাবে সেই জায়গাটা সে সংকুচিত করতে করতে আগাবে। অর্থাৎ কারেন্ট যাওয়ার জ্যোতিপথটা দেখায় তোমাদের, অ্যাকশন পোটেনশিয়াল বা কারেন্ট, এটাকে আমি কারেন্টই বলি। কারেন্ট এখান থেকে তৈরি মানে এই জায়গাটা সংকোচন, কারণ যে জায়গায় তৈরি হবে সেই জায়গাটাকে সংকোচন করতে করতে সামনে আগাবে। কারণ যে এই জায়গায় তৈরি হতে এই জায়গাটা সংকোচন করতে করতে সে সামনে আগাচ্ছে, যেভাবে সে সামনে আগাচ্ছে সেই জায়গাটাকে সংকোচন করতে করতে সে আগাচ্ছে। কারেন্ট এখান থেকে তৈরি হয়েছে, এই জায়গাটা সংকোচন, যেভাবে সংকোচন করতে 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 সে সামনে আগাচ্ছে এবং ভেন্ট্রিকুলার চারদিকে ছড়া যাচ্ছে। তাহলে আগে অ্যাট্রিয়াম পরে ভেন্ট্রিকল, রাইট? তাহলে এই সিকোয়েন্সটা কেমনে কোন সময় অনুযায়ী হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। সাইনোয়াট্রিয়াল নোড একটা উদ্দীপনা তৈরি হইলো, তাহলে আমরা দেখি এই হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোড, এখানে একটা উদ্দীপনা তৈরি হইলো, এই হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এই হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, সাইনোয়াট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, এবং এই হচ্ছে হার্টের ভেন্ট্রিকল। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের অনেক নিচে হচ্ছে হার্টের ভেন্ট্রিকল, অনেক নিচে হচ্ছে হার্টের ভেন্ট্রিকল। এভাবে ধরো আমরা হিসাবটা করি। তো সাইন এটা হচ্ছে এসএএন, এটা হচ্ছে এসএএন, এটা হচ্ছে এভিএন, আর এটা হচ্ছে ভেন্ট্রিকল। এই পুরো জায়গাটা হচ্ছে ভেন্ট্রিকল, এই জায়গাটা হচ্ছে ভেন্ট্রিকল। আমার ভেন্ট্রিকল কখন সংকোচন হবে সেই হিসেবটা আমরা করতেছি, সেই হিসাবটা করতেছি। এসএএন থেকে এভিএন পর্যন্ত উদ্দীপনা যেতে সময় লাগে 0.03 সেকেন্ড। তাহলে উদ্দীপনা এখান থেকে এটুকু এখানে আসতে 0.03 সেকেন্ড সময় লাগাইছে, 0.03 সেকেন্ড সময় লাগাইছে। তাহলে হিসাব করো 0.03 সেকেন্ড সময় লাগাইছে, যোগ করবা। উদ্দীপনা এইখান থেকে এইটুক যাইতে 0.03 সেকেন্ড সময় লাগে। তাহলে এই হার্ট সে কি করতেছে, সে অ্যাট্রিয়ামকে সংকোচন করতেছে 0.03 সেকেন্ড সময়। আবার মনে রাখবা 0.1 সেকেন্ড সময় পুরো অ্যাট্রিয়াম সংকোচন হয়ে যায়, অ্যাট্রিয়াম সিস্টল, মনে রাখতে হবে। আচ্ছা, এবার সে যখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে আসে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যখন আসে এভিএনে এসে সে 0.09 সেকেন্ড সময় সে ওয়েট করে, 0.09 সেকেন্ড সে এভিএনে এসে বসে থাকে। এভিএনে এসে 0.09 সেকেন্ড ওয়েট করে, ডিলে করে। এটাকে হচ্ছে এভি নোডাল ডিলে বলা হয়। এটা আসে এভি নোডাল ডিলে কতক্ষণ, অর্থাৎ এখানে এসে উদ্দীপনাটা একটু থামবে, একটু জিরাবে। এটা স্টেশনের মতো, জাংশন বলছে না, এটা একটা স্টেশনের মতো। কিসের মতো? এটা হচ্ছে স্টেশনের মতো, ইটস লাইক এন স্টেশন। হ্যাঁ জাওয়াদ, ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। হ্যাঁ আগামীকালকে। সঞ্জয় দাদা আর হচ্ছে নাজমুল সাকিব। না, এটা একটু ভাইয়াদের সাথে ডিসকাশন করে নিলে ভালো হবে, তারা কোথায় করছে। আমরা করছিলাম হচ্ছে পূর্বাচলের যে ইয়েটা, ওইটা ঠিক আগে, পূর্বাচল যে লেডিস ক্লাবটা যে জায়গাটা, তার ঠিক আগের যে চত্বরটা ওইখানে। ঠিক আছে। আচ্ছা, তো এটাকে এভিনোডাল ডিলে বলা হয়। তাহলে এখানে এসে সে কিছুক্ষণ জিরাইলো, জিরায় সে আবার সামনের দিকে আগাইলো। তারপরে সে এখন কোথায় যাবে? ভেন্ট্রিকুলার দিকে যাবে। এখন সে কোথায় যাবে? ভেন্ট্রিকুলার দিকে যাবে। তাহলে এভি নোড থেকে এভি বান্ডেল উদ্দীপনা করে ভেন্ট্রিকুল পর্যন্ত পৌঁছাতে 0.04 সেকেন্ড সময় লেগে যায়। তাহলে এইখান থেকে এখন উদ্দীপনাটা যখন এই দিকে আসবে, ভেন্ট্রিকুলে আসবে, তখন তার আবার 0.04 সেকেন্ড সময় লেগে যাবে। তাহলে এখানে লাগলো এত, এখানে লাগলো 0.9 সেকেন্ড, আর 0.04 সেকেন্ড সময় লাগলো এভি নোড থেকে ভেন্ট্রিকল পর্যন্ত আসতে। তাহলে আমরা এখন হিসাব করব, এগুলোকে যোগ করব। তাহলে চলো আমরা এখন যোগ করি। 0.03 প্লাস 0.09 প্লাস 0.04 যোগ করলে এখানে সময় আসবে 0.16 সেকেন্ড, 0.16 সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি যে এসএন থেকে উদ্দীপনা ভেন্ট্রিকল পর্যন্ত আসতে 0.16 সেকেন্ড সময় লাগাইছে। অর্থাৎ সাইনোয়েট্রিয়াল নোড থেকে উদ্দীপনা ভেন্ট্রিকল পর্যন্ত আসতে 0.16 সেকেন্ড সময় লাগাইছে। অর্থাৎ অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনা সংকোচনের মাধ্যমে ভেন্ট্রিকল পর্যন্ত এসে সংকোচন করতে 0.16 সেকেন্ড সময় লাগায় দেয়। তাহলে অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনা, এভিএন থেকে উদ্দীপনা, সরি এসএন থেকে উদ্দীপনা
শুরু হয়ে অ্যাট্রিয়ামকে সংকোচন করে ভেন্ট্রিকলকে সংকোচন করতে 0.16 সেকেন্ড সময় লেগে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা জানতে হবে। ঠিক আছে, এই কথাটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে এখন খেয়াল করো, অ্যাট্রিয়াল সিস্টুলার টাইমিং কত, দেখি কার কার মনে আছে বলো। অ্যাট্রিয়াল সিস্টুলার টাইমিং কতটুকু ছিল? অলিন্দের সংকোচনের সময় কতটুকু ছিল? অ্যাট্রিয়াল সিস্টুলার টাইমিং কতটুকু? অ্যাট্রিয়াল সিস্টুলার টাইমিং ছিল হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ড সময়ে পুরো অ্যাট্রিয়াম সংকোচন করে সে খালি করে দিতে পারে। আর ভেন্ট্রিকলের সংকোচন হইতে সময় লাগছে 0.16 সেকেন্ড, কারণ কারেন্ট এখান থেকে এই পর্যন্ত না আসা পর্যন্ত তো সংকোচন হবে না। কারেন্ট এখান থেকে এই পর্যন্ত আসবে, তারপর সেটা সংকোচন হবে, অর্থাৎ ভেন্ট্রিকল সংকোচন হবে। তাহলে ভেন্ট্রিকল পর্যন্ত কারেন্ট আসতে সময় লাগছে 0.16 সেকেন্ড, আর অ্যাটম সংকোচনের কাছে 0.1 সেকেন্ডে কোনটা বড়? 0.16 সেকেন্ড এটা বেশি সময় না, 0.1 সেকেন্ডটা বেশি সময়, বলো 0.1 সেকেন্ডটা বেশি না 0.16 সেকেন্ডটা বেশি? অবশ্যই 0.16 সেকেন্ড বেশি। তাহলে 0.16 সেকেন্ড সময় লাগছে ভেন্ট্রিকল সংকোচন হইতে, আর 0.1 সেকেন্ড সময় লাগছে অ্যাট্রিয়াম সংকোচন হইতে। তাহলে অ্যাট্রিয়াম সংকোচনের পরে ভেন্ট্রিকল সংকোচন হয়, এই কথার মধ্যে বইয়ে লাগাছে। অর্থাৎ ভেন্ট্রিকল সিস্টলের পূর্বেই অ্যাট্রিয়াল সিস্টল সম্পূর্ণ হয়ে যায়, এই কথা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। দেখো খেয়াল করে, খেয়াল করে দেখো, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডের একদম লাস্টের লাইন, অর্থাৎ ভেন্ট্রিকল সংকোচন হওয়ার একটু আগেই অ্যাট্রিয়াম সংকোচন হয়ে খালি হয়ে যায়, অ্যাট্রিয়ামের সিস্টল হয়ে যায়। এই কথাটা একটু আগে তোমাদের পড়াইছিলাম যে অ্যাট্রিয়াল সিস্টলের পরে পরে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হয়, অথবা এই কথাটা এভাবে বলতে পারি, ভেন্ট্রিকল সিস্টল হওয়ার আগে অ্যাট্রিয়াম খালি হয়ে আসে পরে। ডান, আই থিঙ্ক বুঝাইতে পারছি। এই ছিল আলোচনা, একটু জরুরি ছিল, বাট আমার মোটামুটি যা যা দরকার সব এখানে চলে আসে। ঠিক আছে, তাহলে এস এ নোট, এভি নোট, বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি ফাইবার, এই হচ্ছে সিরিয়াল। তাহলে আমরা এভাবে বলতে পারি এস এ নোট, এস এ এন, এভি এন, এ বান্ডেল অফ হিজ, বান্ডেল হিজ অ্যান্ড পার্কিনজি, এই হচ্ছে সিরিয়াল। এই সিরিয়ালটা এমসিকিউতে আসে। আরেকটা কথা মনে রাখবা, এভি নোটকে কিন্তু সংরক্ষিত ছন্দ নিয়ামক বলা হয়। সংরক্ষিত ছন্দ নিয়ামক, ছন্দ নিয়ামক, ছন্দ মানে রিদম, নিয়ামক মানে কন্ট্রোলার, মানে পেসমেকার সহজ কথায়। তাহলে সংরক্ষিত মানে রিজার্ভ পেসমেকার। তাহলে ন্যাচারাল পেসমেকার হচ্ছে আমাদের সাইনোয়েট্রিয়াল নোট, সে নিজেই উদ্দীপনা তৈরি করবে। এই প্রশ্নটা আসে কিন্তু, সাইনোয়েট্রিয়াল নোটকে কেন ন্যাচারাল পেসমেকার বলা হয়, তখন আমরা এই পুরো আলোচনাটা করবো। সাইনোয়েট্রিয়াল নোট থেকে উদ্দীপনা তৈরি হয়, সাইনোয়েট্রিয়াল নোট কোথায় অবস্থান করে, সাইনোয়েট্রিয়াল নোট কি, সেখান থেকে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, সেটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট পর্যন্ত যায়, যাতে এতক্ষণ সময় লাগে, এবং তারপরে ভেন্ট্রিকুলার যায়, ভেন্ট্রিকুলার যেতে এতক্ষণ সময় লাগে, সেখানে আগে সে অ্যাট্রিয়াম সংকোচন হয়, তারপরে ভেন্ট্রিকুলার সংকোচন হয়। সুতরাং আমরা বুঝতে পারছি অ্যাট্রিয়াম সংকোচন হয়, ভেন্ট্রিকুলার সংকোচন হবে, ভেন্ট্রিকুলার চারদিকে ছড়ায় যাবে, ভেন্ট্রিকুলার পুরোপুরি সংকোচন হবে, এভাবে করে উদ্দীপনা ছড়ায় যাবে। অর্থাৎ এই যে উদ্দীপনাটা যেটা সংকোচন ছড়াইতে আমাদের এত কারেন্ট বা এত অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করার প্রয়োজন পড়ছে, সেটা তৈরি হয়েছে কিন্তু সাইনোয়েট্রিয়াল নোট থেকে। সেটা আমরা বলতে পারি সাইনোয়েট্রিয়াল নোট থেকে হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয়েছিল, এবং এটা দ্বারাই স্পন্দন 70 থেকে 80 বার প্রতি মিনিট নিয়ন্ত্রিত হয়, যার কারণে আমরা বলে দিতে পারি যে সাইনোয়েট্রিয়াল নোডই হচ্ছে ন্যাচারাল পেসমেকার। শেষ আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আপনাদের সাথে আবার দেখা হবে বিকাল 3টায়। কালকে বিকাল 3টার সময় আবার দেখা হচ্ছে, ঠিক আছে? কালকে বিকাল 3টায়। ওয়ালাইকুম আসসালাম, বলো কে? হ্যাঁ নাসিম, বলো। সাইকেল 4? না ভাই, পানি বিজ্ঞানটা একটু পরেই করি, আগে এটা শেষ করি। সাইকেল 2, মানে সাইকেল 2টা শেষ করব পুরোপুরি, এটা শেষ করবো, এটা শেষ করবো, সাইকেল 2 শেষ করবো না, 2 না সরি, এটা তো 2। এটা শেষ করার পর সাইকেল 3টা শেষ করবো, তারপর সাইকেল 4 দিব। সাইকেল 4-এ শ্বসন শ্বাসক্রিয়া, চলন অঙ্গ চালনা, আর হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন, এটা আসলে আরও পরে পড়াইলেই হবে, সেকেন্ড ইয়ারের একদম সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার এগুলা। বাট টেনশনে কিছু নাই। তোমার কি দরকার সাইকেল 4-এর চ্যাপ্টারগুলা? আচ্ছা হ্যাঁ, আমি তো তোমাদের মৃদুল ভাইকে অনেকদিন ধরে বলতেছি, ও যদি রেডি করে দেয় তাহলে 2-1-এর মধ্যেই সাইকেল 4টা অন হয়ে যাবে আর্কাইভ করার জন্য। তুমি আর্কাইভ দেখে নিও, তাহলেই হয়ে গেল, ঠিক আছে?
আর্কাইভ করে নিও। মে মাসের থেকে ক্লাস শুরু হবে, মেয়ের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হবে। আর তোমরা পারচেস করতে পারবা সামনে থেকেই, ঠিক আছে, কিনতে পারবা আগে থেকেই। সামনে মে মাসের ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হবে, এটা আমি আর রাজীব ভাই মিলে নিব। আচ্ছা, একজন প্রশ্ন করছে এভি নোডাল ডিলে কোনটা বলছেন। এই যে 0.09 সেকেন্ডটা হচ্ছে এভি নোডাল ডিলে। সাইনোয়েডটেল নোড থেকে উদ্দীপনা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড পর্যন্ত আসছে, তারপরে সেটা ভেন্ট্রিকুলার পর্যন্ত গেছে, কিন্তু অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডে এসে সে কিছুক্ষণ বিশ্রাম নিছে। এই বিশ্রাম নেওয়ার সময় সে উদ্দীপনাটা সামনে আসে না। এটা কত গুণ? 0.09। দেখো 0.3 সেকেন্ড এক দূরে চলে আসছে, 0.04 এটা এক দূরে চলে আসছে, দুইটাকে যুক্ত করলে 0.7 হয়। তার থেকে বেশি সময় ধরে সে বসেছিল কোথায়? এভিএন এর মধ্যে। এভিএন অনেকক্ষণ ডিলে করছে, মানে আরও বলতে পারি এসএন থেকে উদ্দীপনা এভিএন পর্যন্ত আসে যেটুকু সময় লাগছে তার থেকে 3 গুণ বেশি সময় সে ওইখানে ওয়েট করছে। বা আবার এইভাবে বলতে পারি যে এভিএন থেকে ভেন্ট্রিকল পর্যন্ত যেতে যতটুকু সময় লাগে তার ডাবল সময় সে এভিএনে ওয়েট করছে। এভিএনে কি করছে? ওয়েট করছে। এই ওয়েট টাইমটার মধ্যে উদ্দীপনা সামনে আগায় নাই, এটাকে বলে এভি নোডাল ডিলে। হুম, বলো। ওকে, ও তুমিই নাসিম না? তুমি আজকে উল্টাপাল্টা কথা কইছিলা। আচ্ছা বলো। শোনো, তোমার কমেন্টগুলো উল্টাপাল্টা। একটা হয় কি, শোনো আমি তোমার বলি একটা কথা, শোনো। তুমি আজকে থেকে যেটা করবা, কাউকে মেসেজ করলে বা টেক্সট করলে ইমোজি ইউজ করবা, ইমোজি। অনেক সময় হয় কি, আমরা মেসেজে লিখছি খুবই সফট হয়েছে, কিন্তু ওই ওয়ার্ডের আগে পিছিয়ে হওয়ার কোনো দেখে মনে হয় কি খুব রুড, বুঝছো? তো এই জন্যে ইমোজি ইউজ করবে। ইমোজি ইউজ করলে বোঝা যাবে তুমি আসলে রুড হয়ে বলো না, তুমি এমনি বলছো, বুঝছো? বুঝতে পারছি। এখন দেখো, এই রোজার মাসে কিন্তু মোটামুটি সবারই কিন্তু শিডিউল উল্টাপাল্টা করছে। আমি কিন্তু বিকাল 3টার সময় টাইম দিছি, সেদিন আমি দেখি বিকাল 3টার সময় আরেক বেসা ক্লাস চলতেছে। এরকম কিন্তু 2 দিন হয়েছে, হয়েছে না? বিকাল 3টার সময় ম্যাথ ক্লাসও হয়েছে, বিকাল 3টার সময় কেমিস্ট্রি ক্লাসও হয়েছে আমার ডেটে। তো সবারই উল্টাপাল্টা হয়েছে, মানে কাউরে দোষ দিয়ে লাভ নাই। রোজার মাসটা এমন মাস, সব কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আমাদের অফিস টাইম চেঞ্জ হয়ে গেছে, আবার মেডিকেলের টাইম চেঞ্জ হয়ে গেছে, রাত্রেবেলা আবার তারাবির পরে দেখা যায় আবার শরীর সবসময় সুস্থ থাকে না, আবার অনেক সময় বিকালবেলা শরীর খারাপ লাগে, মানে পুরো রোজার মাসে সব উল্টাপাল্টা হয়ে যায়। তো এটা ইনশাল্লাহ আমাদের আবার রেগুলার যখন শুরু হয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে। আর একটা ব্যাপার দেখো, আমি তো একা একা পড়াই, ঠিক আছে, এই জন্য ব্যাকআপটা করা খুব টাফ, ঠিক আছে। আবার সপ্তাহে 4 দিন ক্লাস করাই, বুঝতেছো ব্যাপারটা? সপ্তাহে 4 দিন একা একটা মানুষ ক্লাস নেয়, কি পরিমাণ লোড যায় আমার উপর। তোমার কথাগুলো পড়ে মনে হয়েছে যে তুমি খুব রেগে মেগে বলছো, বুঝছো? তো ওইটা আসলে মানে ইয়ের ভুল, মানে মানে প্রেজেন্টেশনের ভুল। এই জন্য তোমার বললাম তুমি যেটা করবা, তুমি ইমোজি ইউজ করবা, ইমোজি। ইমোজি দিলে তখন আর বোঝা যায় না আসলে, মানে বোঝা যায় যে তুমি আসলে কেমনে বলছো, তুমি রাগে বলছো নাকি ইয়েতে বলছো, এটা বোঝা যায়। আর তোমরা তো আরো আগে মনে হয় 2-3 বার মনে হয় ধরছিলাম, তাই না? 3 দিনেই নিয়ে। নাসিম না তোমার নাম? যাক, ভালো হইলো। তোমার নামটা আমার এমনি মনে থাকে, তোমার নামটা ভালো থাকবে। এই যাবত করলে যাদের সাথে ঝগড়া হয় বেশি, যাদের সাথে বকাঝকা হয় বেশি, তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো হয় বেশি, ঠিক আছে। ঠিক আছে নাসিম, থাকো তাইলে। তুমি তুমি কি মেডিকেল ইচ্ছুক? তাহলে মেডিকেলে চান্স পাইতে হবে ইনশাল্লাহ। এটা তোমার আজকে আমি টার্গেট দিলাম যে যেভাবে হোক মেডিকেলে চান্স পাইতে হবে, ঠিক আছে? মনে থাকবে। আর তোমার বাড়ি কই? গাজীপুর? ও জামালপুর। জামালপুর গাজীপুর তো কাছাকাছি, সবই ময়মনসিং এর ধারে কাছে। জামালপুর তো বৃহত্তর ময়মনসিং। জামালপুর কোন জায়গায় ভাই? নিরন্দন? মেরান্দন। আচ্ছা, ওয়েব অ্যাপে কি সাউন্ডে প্রবলেম করে? চ্যাচার শব্দটা কি ওয়েব অ্যাপে করে? ওয়েব অ্যাপে করে না? তুমি কি ওয়েব অ্যাপে করো না ফেসবুক লাইভে করো ক্লাস? আচ্ছা, ফেসবুক লাইভে আজকে যারা ছিল, আজকে কয়বার সাউন্ডে প্রবলেম করছে?
ফেসবুকে যারা ছিল। আচ্ছা ঠিক আছে নাসিম ভাইয়া, থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো। ওই যে এই ইমোজি ইউজ করবা, তাহলে আর প্যারা হবে না। আচ্ছা। ঠিক আছে। ফেসবুক লাইভে যারা যারা ছিল আজকে বলো তো কতবার প্রবলেম করছে বা কেমন প্রবলেম করছে, আগের থেকে কমছে কিনা সাউন্ডের প্রবলেমটা? করছে ভালোই, অনেকবার করছে না? কি করব, অনেকবার করছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে বিকালবেলা।